যাচ্ছে না। তোমরা নিজের মোবাইলটা বড় করো না। আমি নিজে ফুল জুম করে না নিজে। আমি ফুল করে নিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমরা নিজেরা করতে পারি, জুম করতে পারি। তো নিজে সে জুম করে নাও। Move him into the sun gently. দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট। স্পষ্ট। এটা কোথা থেকে আমি নিয়েছি কেউ বলবে? ইউটিলিটি solitary reaper, utility gently. Section 2 language English. There are 30 questions in this section. All questions are compulsory. তোমাদের আপার প্রাইমারি যেটা WBMSc যেটা আপার প্রাইমারি যেটা টেটের পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু আমি এটা নিয়েছি। ওকে, তো তোমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সবাই ইংলিশ মানে বাংলায় নিবা, আর সেকেন্ডে তোমার ইংলিশই থাকবে প্রায়, ঠিক আছে? সবাই আমরা এটাই করি। তো সেখান থেকে আমি একটা প্যারাগ্রাফ আমি করেছি আনসিন প্যাসেজ। কি রয়েছে? আনসিন প্যাসেজ। আর সাধারণত আমি আজকে তোমাদের সিলেবাস নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। ওকে, শুধুমাত্র তোমাদের বেসিক একটা কনসেপ্ট দেব যে কত ইজি তোমরা যে আপার প্রাইমারির এমএসসির পরীক্ষা দিয়েছিলা, ঠিক আছে, টেটের, সেখানে কত ইজিলি তোমরা নম্বরটাকে পেয়ে নিতে পারতাক। কিন্তু তোমরা ছোট্ট ভুলের কারণে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে তোমরা অনেক নম্বর তোমাদের হাত থেকে চলে গিয়েছে। কিন্তু আজকের ক্লাসের পরে তোমরা বুঝতে পারবে কি না স্যার, যদি সত্যিকারে আমরা যদি এইভাবে পড়াশোনা করতাম তো বেশি পড়ার দরকার নাই। আমি তোমাদের শিওরলি গ্যারান্টির সাথে বলছি 3 থেকে ম্যাক্সিমাম 4টা মাস যদি তোমরা ভালো করে পড়ে নাও, তো আমি 100% গ্যারান্টি নিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারবো যে তোমরা, ঠিক আছে, টেট ভালোভাবে নম্বরে উত্তীর্ণ করবা ইনশাআল্লাহ। তো তোমাদের আমি এটা নিয়েছি এমএসসির ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশের থেকে একটা আনসিন প্যাসেজ পোয়েট্রি। বুঝতে পেরেছো? কারো মনে পড়ছে? ওকে, তো আনসিন প্যাসেজ একটা কোথা থেকে আসে? একটা পোয়েট্রি থেকে আসে, আর একটা থেকে প্রোজ থেকে। পোয়েট্রি মানে কবিতা, আর প্রোজ মানে গদ্য থেকে, দুটোই। তো আমরা তুলনামূলক, ঠিক আছে, যেটা প্রোজ রয়েছে, গদ্য রয়েছে, ওটা ইজি থাকে, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায়? আমাদের পোয়েট্রি সলভ করতে, তাই না? তো আমি পরে আসবো। এটা কোশ্চিন এলো, কোশ্চিন আসার পরে তোমাদের যে অবস্থা এই টাইপের হয়, তাই না? বুঝতে পারছো কিনা? তারপরে কারো কারো অবস্থা এই টাইপের। ঠিক আছে, তারপরে এখানে কয়েকটি কোশ্চিন দেওয়া রয়েছে, অনেকটি কোশ্চিন দেওয়া রয়েছে। ওকে, তো এখানে আমি এখন ঢুকবো না। তোমাদের সামনে জাস্ট আমি রাখলাম, প্রথমে তোমাদের দিলাম যে এই কবিতার একটি অংশ তুলে দেওয়া হয়েছে, তারপরে সেটা বেস করে তোমাদের কি করা হয়েছে, কিছুটি কোশ্চিন দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে সর্বপ্রথম বলতে চাইছি কি লেখা থাকে কোশ্চিনে? রিড the passage carefully and answer the questions mentioned below. ওকে, মানে কি করতে বলছি? আগে তোমরা প্যাসেজটা পড়ো, তারপরে অ্যান্সার দাও। কিন্তু আমি বলবো তোমাদেরকে নিজের অভিজ্ঞতাতে, কারণ আমি কয়েক বছর যখন আমরা পড়াশোনা করতাম সে সময় ইউপিএসসি, যেটা আইএস আইপিএস এর যেটা প্রিপারেশন হয়, আমি 2 বছর প্রিপারেশন নিয়েছিলাম, যে কারণবশত, ঠিক আছে, সেটা ছেড়ে দিয়েছিলাম চাকরি পেয়ে যাওয়ার কারণে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে নিজের অভিজ্ঞতা থেকে বলবো যেটা রিড দি প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যান্সার, মানে কি বলতে চাইছে যে আগে প্যাসেজটা পড়ো তারপরে অ্যান্সার দাও। কিন্তু আমি বলবো যে তোমরা আগে প্যাসেজ পড়বা না। মানে ট্রিক, তোমাদের সময়টা মেনটেন করতে হবে। তোমরা সময় কিসের জন্য মেনটেন করতে পারো না? তোমাদের টাইম ম্যানেজমেন্ট হয় না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমি কি করব, সেই আনসিন প্যাসেজটি বেস করে আমাদেরকে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেই কোশ্চেনটি আমি আগে
রিড করে নিব, গো থ্রু করে নিব। তো এখান থেকে কয়েকটি কোশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে, এই যে এখানে কয়েকটি রয়েছে আর এই পেজে কয়েকটি কোশ্চেন রয়েছে। আমি একবার রিড করে নিব। যখন আমি রিড করব, ভালোভাবে রিড করব কেন কোশ্চেন, তো যখনই আমি কোশ্চেন রিড করব তখন আমার মাইন্ডে 100% কোশ্চেন নাও যদি থাকে তাহলে কিছুটাও আমার মাইন্ডে থাকবে। তখন সেই কোশ্চেনটা বেস করে, মানে এটা করবে না যে একটা কোশ্চেন দেখলা আবার তুমি পুরোটা সার্চ করছো, এটা কখনোই দেখবে না। ঠিক আছে, তুমি পুরোটা আগে কোশ্চেন পড়ে নাও, কোশ্চেনটা পড়ে নেওয়ার পরে তুমি আবার ফিরে যাবা কোথায়, তোমার এই যে প্যারাগ্রাফে ফিরে যাবা। তো তোমার মাইন্ডে অনেকগুলি কোশ্চেন রয়েছে আর সাধারণত তোমার আপার প্রাইমারি লেভেলের, ঠিক আছে, এই লেভেলের যে আনসিন প্যাসেজগুলি থাকে, তো এখানে যে কোশ্চেনগুলো নেওয়া হয় কি জানো, সিকোয়েন্স ওয়াইজ। মানে প্রথম যে কোশ্চেনটা নেওয়া হয়েছে প্রথম 1-2 লাইন থেকে, দ্বিতীয়টা নেওয়া হয়েছে তার পরের লাইন থেকে, তৃতীয়টা কোশ্চেন নেওয়া হয়েছে তার পরের লাইনটা, এইভাবে। এটা হয় না তোমাদের যে একটা কোশ্চেন নিল শেষে আবার ঘুরে শুরুতে চলে গেল, সাধারণত এটা হয় না। সাধারণত এটা কি হয় তোমাদের, এই যে এই লেভেলের তোমাদের টেট পরীক্ষাতে আনসিন প্যাসেজে যে প্রত্যেকটা কোশ্চেনকে ওপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যায়। ফর এক্সাম্পল, প্রথম 2 লাইন থেকে একটা কোশ্চেন করে দিল, আবার তৃতীয় অথবা চতুর্থ লাইন থেকে কোশ্চেন করে দিল। দ্যাট মিনস যদি আমরা কোশ্চেনটা পড়িনি ভালোভাবে, তো সিকোয়েন্স আমরা কি করতে পারবো, অ্যানসার গুলো খুঁজে দিতে পারবো। একটা প্রথমত কথা এটা। দ্বিতীয় কথা এটা হলো যে তোমরা কখনো এটা ভাববা না যে লাইনের মধ্যেই শব্দে আমরা অ্যানসার খুঁজে পেয়ে যাব, এত ইজি কিন্তু নয়। মাথায় রাখবা ভালো করে যে আমি হুবাহু শব্দ পাবো, ঠিক আছে, কোশ্চেনে, আর এই যে মানে আনসিন যে প্যাসেজ আছে তার মধ্যে একদম হুবাহু শব্দ পেয়ে যাব, এটা অধিকাংশ হয় না। তাহলে তোমাদের মাথায় কি রাখতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে যে সেই সেন্সের কোশ্চেনটা যেটা বলা হয়েছে, কোশ্চেনটা যে কথাটা বলে হয়েছে সে সেন্সের, সে কাছাকাছি অর্থের কোন লাইনে বলা হয়েছে। যখনই বলা হবে তখন তোমরা যখন প্যাসেজ পড়বা তখন কি করবা, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিবা। বেশি কি করতে হবে, তোমাদের আন্ডারলাইন করে দিবা যে হ্যাঁ কোশ্চেন ওটা পড়েছিলাম, যে এই কোশ্চেন থেকে রিলেটেড এই লাইনটা আছে, তখন আন্ডারলাইন করে দিলা। এভাবে করে পুরোটা যখন করে নিলা, তারপরে তোমরা কি করবা, একটা একটা করে কোশ্চেন সলভ তোমাদেরকে করতে হবে। ওকে, আজখানে আমার কথা ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয়টা বলবা যে স্যার আমরা তো এতটা ইংরেজি জানি না, তো আমরা মিনিং জানবো, আচ্ছা না, এখানে কি আছে, ফিউটিলিটি আছে, ঠিক আছে, তারপরে মুভ হিম ইনটু দি সান আছে, জেন্টলি ইটস টাচ ওয়েক হিম অন। তো বলবা যে স্যার আমরা তো এই যে কবিতা লাইনটা উঠিয়ে দিয়েছে মানে কমিশন, কোথা থেকে দিয়ে দিয়েছে না আমরা জানি না, এটা বাস্তব কথা। আমরা তো আমাদের ইংরেজি এত কমজোর, ঠিক আছে, তো আমরা কি করতে পারবো না গো স্যার, মিনিং না জানলে পর আমরা সলভ কিভাবে করব। আমি তোমাদের সাথে একমত, কিন্তু একটা আমি কথা বলবো যে হতে পারে এখানে করে 100টা ওয়ার্ড আছে, 100টা ওয়ার্ডের মিনিং তুমি জানো না সবটারই, কিন্তু এটা আমি শিওর অধিকাংশ স্টুডেন্ট মিনিমাম 50% ওয়ার্ড মিনিং জানো, 50% ওয়ার্ড মিনিং জানো। তো 50% ওয়ার্ড মিনিং জানলে পারে তোমরা অনেকটা সলভ করে নিতে পারবে ইজিলি। কারণ যে তুমি যখন মুভ হিম ইনটু পুরো প্যাসেজটা পড়বা একটা একটা করে, ঠিক আছে, যেটার তোমরা অর্থ জানছো না সেটা কি করবা, ঠিক আছে, ইংরেজি অর্থ নিবা। মানে ফর এক্সাম্পল আছে ফিউটিলিটি মানে জানো, ঠিক আছে, কোনো দরকার নাই। মুভ মানে জানছো, মুভ করা, ঠিক আছে, সান মানে সূর্য, ঠিক আছে, এটা জানছো। হ্যাঁ, জেন্টলির মিনিং জানছো না, কিন্তু টাচের মিনিং জানছো। ওয়ান্স মানে একবার জানছো, অবেক মানে তোমরা জানছো যে জায়গা, মানে কিছুটা ওয়ার্ড মিনিং জানলে পারে তোমরা যখন পুরোটাই কবিতা পড়বে তো তোমার মাইন্ডে কিছু না কিছু, তোমার মাইন্ডে কি আসবে, কিছু না কিছু তার অর্থ ফুটে আসবে। তো যতটাই তোমাদের মাইন্ডে অর্থ আসুক, ওই অর্থটিকে যখন উমার মিট করো, সেই অর্থটিকে যখন তোমরা মাইন্ডে বসবা, মাইন্ডে যখন সেটাকে মিলাবা, তো অটোমেটিক কবিতা পড়ার পরে, ঠিক আছে, তোমার মাইন্ডে কিছু না কিছু সেন্স অবশ্যই চলে আসবে। ওই সেন্সকে বেস করে তোমাদের কি করতে হবে, তার উত্তর দিতে হবে। ওকে,
তো প্রথম কোশ্চেন কি ছিল, দ্য মিনিং অফ দি লাইন ও ওয়ান্স, ঠিক আছে, দি ক্লাস অফ আ গোল্ড স্টার ইজ, এটা কি হয়েছে, এই লাইনের অর্থ পুছেছে, ঠিক আছে। এবার আসো, ইফ এনিথিং ইজ ক্যাপাবল অফ অ্যাওয়েকেনিং হিম ইট ইজ, কি হতে পারে, ওকে। তারপর কি আছে, দ্য পোয়েট আর্গিউজ টু মুভ হিম ইনটু দি সান, ওকে, বিকজ, তারপরে দি সান অলওয়েজ ওক হিম ইন। এই যে পুরোটাই যে তোমাদের একটা দুটা তিনটা চারটা কোশ্চেন রয়েছে, এই পুরোটাই হচ্ছে তোমার বেস করে হচ্ছে, কার উপরে বেস করে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি কবিতার মধ্যে কি বলা হয়েছে তোমার মাইন্ডে না আসবে তুমি এটা সলভ করতে পারবা না। তো আমি তোমাদের বললাম যে একটুক ধ্যান দিয়ে পড়লে পরে অটোমেটিক কবিতার মধ্যে কি বলতে বলা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবা, আর সে বেস করে তোমরা সলভ করে নিতে পারবা। আমি সলভ কিভাবে করবো ওটা পরে আসবো। এবার দ্বিতীয় নাম্বার কোশ্চেন দেখো, এবার was it for this the day grew tall is an example of, তারপরে hot made Phaedos sunbeams toil is an example of, তারপরে the general tone of the poem can be described as, কয়টা কোশ্চেন আছে এখানে, 1 2 3টা। এখানে যে 3টা কোশ্চেন আছে পুরোটাই কি রয়েছে তোমার গ্রামেটিক্যালি বেসড রয়েছে। রেথরিক এবং প্রোসোডি পড়েছো তোমরা? পড়া হয়েছে। ইলমুল আরুস আর ইলমুল বালাগা পড়েছিলা আরবিতে? ইলমে আরুস, ঠিক আছে, এবং ইলমুল বালাগা ওয়াল বায়ান, ঠিক আছে। যারা আরবি ছাত্র তারা বুঝো। তো একটা কথা মনে রাখবা যে আনসিন প্যাসেজ যে পোয়েমে আসবে অর্ধেক কোশ্চেন থাকবে তোমার কি আছে, সেই কবিতার মধ্যে যে অর্থ অথবা যে ভাব যে থিমটা বর্ণনা করা হয়েছে সে থিমের বেস করে, এবং অর্ধেক কোশ্চেন আসবে তোমার কোথা থেকে, রেথরিক এবং প্রোসোডি থেকে আসবে, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি পার্ট হলো তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ দি পোয়েম। তোমাদেরকে সর্বপ্রথম কি বুঝতে হবে, তোমাদেরকে সেই কবিতার মধ্যে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে। আরেকটি তোমার পার্ট কি হচ্ছে যে না সেটা শুধু বুঝলে হবে না, আমাদের কি করতে হবে, ইলমুল আরুস অথবা আরুস দুটোই বলা হয়, ঠিক আছে, এবং ইলমুল বালাগা, রেথরিক এবং প্রোসোডি। রেথরিক এবং প্রোসোডিটাও আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা ভালোভাবে, ওকে। তাহলে আমরা যদি রেথরিক এবং প্রোসোডির যে পার্টটি রয়েছে বেশি নাই, কিন্তু একদম খুবই অল্প, তোমাদের যে আপার প্রাইমারি লেভেলের অথবা 9-10 লেভেলের তোমরা যদি, ঠিক আছে, রেথরিক এবং প্রোসোডিটা তোমরা যদি পড়াশোনা করো মাত্র 2 থেকে 3টা ক্লাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? জি স্যার। তো 2 থেকে 3টা ক্লাসে আলহামদুলিল্লাহ একদম ইজিলি ভাবে কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আজকে ক্লাসে তোমাদের আমি কিন্তু একটা পড়িয়েই দিব, কিছুটা পালে আমি পড়িয়েই দিব, ঠিক আছে। তো আর আমার পড়ার পদ্ধতি কি হবে, যে আমি যে স্লাইডটা যে নোটসটা তোমাকে দেব ইংলিশও লেখা থাকবে এক সাইডে আর এক সাইডে থাকবে বাংলাতে, যেন তোমরা নিজের মাতৃভাষাতে যদি সেই জিনিসটাকে বুঝতে পারো তো অবশ্যই তোমরা কি করতে পারবা, সেটা সলভ করে নিতে পারবা, কারণ এটা হচ্ছে গ্রামার টাইপের। তো গ্রামার যদি নিজের মাতৃভাষায় যদি বুঝে নিতে পারো তাহলে সেটাকে সলভ করে নিবা, কারণ সেখানে তোমার বাক্য গঠন করতে তো দেবে না। বাক্য গঠন করতে দেবে কি না, তোমাদেরকে ABCD এটা করে কি করতে হবে, টিক মারতে হবে। শুধু ম্যাথের মতো বুঝে নিতে হবে, এটা এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, ওকে। এবার আসো, এখানে আমি যাচ্ছি, দেখো এই যে দেখো, জেনারেল টোনস অফ আ পোয়েম। যে কোনো কবিতা তুমি পড়বা তো সেই কবিতার একটি থিম হবে, কি হবে, কি হবে, সুর হবে, ঠিক আছে। টোনস মানে সুর, মানে বিষয়বস্তু যাকে বলা হয়। যে কোনো কবিতা তুমি যে লিখবা, ঠিক আছে, অথবা পড়বা, তার একটা কি হবে, টোনস হবে, ঠিক আছে, একটা সুর হবে, যে কি ধরনের কবিতা,
আমরা আরবিতে কি পড়েছি? আল মাদাহ, আর রাসা, আল হিজা, আল ইতিদার, পড়েছি কি পড়িনি বলো? তো সেম জিনিস, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, তো সেম জিনিস ঠিক আছে ইংরেজিতেও ব্যবহার হয়, কিন্তু ঠিক আছে আরবিতে অনেকগুলো রয়েছে, কিন্তু আমি ইংলিশে তোমাদেরকে ততটাই পড়াবো যতটাতে তোমাদের 100% তোমাদের লেভেলের পড়াবো, শুধুমাত্র আপার প্রাইমারি অথবা 9-10 অথবা 11-12 পর্যন্ত জানে তোমাদের এটা জানে তোমাদের এটা হয়ে যায়। ওকে, তো আমি এতটা তোমাদের পড়াবো যেটি পড়ার পরে তোমরা 100% 99.9% তোমরা কি করতে পারবা, এগুলো সলভ করে নিতে পারবা। তো সর্বপ্রথম হচ্ছে তোমার স্যাড অ্যান্ড ট্র্যাজিক টোন। স্যাড অ্যান্ড ট্র্যাজিক টোন। তো তোমরা স্যাড অ্যান্ড ট্র্যাজিক টোন এই যে এই শব্দ থেকে তোমরা বুঝে নিতে পারবা যে কি ধরনের কবিতা হতে পারে। স্যাড মানে দুঃখিত। দুঃখিত কবে হবা? যখন তোমার লাইফে অথবা তোমার পরিবারের লাইফে ঠিক আছে অথবা দেশের ক্ষেত্রে কিছু দুঃখজনক ঠিক আছে কষ্টদায়ক ঘটনা ঘটেছে, তাই না? ট্র্যাজিক কাকে বলে? দুঃখজনক ঘটনা ঘটা। ফর এক্সাম্পল, তুমি কি রয়েছে, তোমার বাড়িতে কেউ মারা গেছে, তোমার সম্পত্তি পুড়ে গেছে, তোমাদের গ্রামে কোনো এমন ঘটনা ঘটেছে ঠিক আছে যে অনেক কষ্ট হচ্ছে সেটা দেখে। তো বুঝতে পেরেছো? একদম ইজি যে স্যাড এবং ট্র্যাজিক টোন বলা হয় এমন কবিতাকে যেখানে মানুষ কি করে অথবা কবি নিজের দুঃখ, বেদনা, কষ্ট ঠিক আছে এগুলোকে কি করে এক্সপ্রেসেস সরো, গ্রিফ, লস অর স্যাডনেস। বুঝতে পেরেছো? যেখানে কবি কি বলছো? কেউ কিছু বলছো? হ্যালো না স্যার। ওকে, তো স্যাড এবং ট্র্যাজিক টোন এটা বুঝে গেছো? কারণ পরীক্ষাতে তোমাদের কি আছে, তোমাদের এই যে ইংরেজি টার্ম গুলোই থাকবে, কিন্তু আমি এইখানে করে সাদা ই করে আমি লিখে দিয়েছি, কিন্তু ঠিক আছে তার বাংলাও করে দিয়েছি যেন তোমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে দুঃখ, কষ্ট, বেদনা যে কবিতার মধ্যে ফুটে উঠবে সেটাকে কি বলা হবে? স্যাড অ্যান্ড ট্র্যাজিক টোন বলা হবে। ওকে, তারপরে এক্সাম্পল দেখো, দ্য ফ্লাওয়ার্স উইল, দ্য স্কাই টার্নস গ্রে, মাই হার্ট ashes as you fade away। এখানে মিনিং করে দিয়েছি, কেউ পড়বা? পড়ো। The flowers wilt, the sky turns grey। প্রকাশ করে। উদাহরণ, ফুলগুলি শুকিয়ে যায়, আকাশ ধূসর হয়ে আসে, তুমি মিলিয়ে যাওয়ার সাথে সাথে আমার হৃদয় ব্যথিত হয়। প্রভাব পাঠককে সহানুভূতিশীল বা আবেগপ্রবণ করে তোলে। ওকে, তো এই যে কবিতার লাইনে কি বুঝতে পারছো পড়ার পরে, যে দুঃখ প্রকাশ করছে না খুশি প্রকাশ করছে? স্যার দুঃখ প্রকাশ করছে। তো যখনই স্যাডনেস প্রকাশ করছে ঠিক আছে, কোনো জিনিস যদি মুরঝা যায় ঠিক আছে, গাছের পাতা যদি কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, তো সে গাছটা বাঁচছে না মরে যাচ্ছে? মরে যাচ্ছে। তাহলে দুঃখ, কষ্ট, বেদনার জিনিস আছে। তাহলে যদি এই ধরনের থাকে তোমরা কি বলবা? স্যাড অ্যান্ড ট্র্যাজিক টোন। ওকে, তারপরে এসো ফুল অফ। ফুল অফ এখানে আমি দেখো যেন তোমাদের ইংরেজি যেন পড়তে যেন অসুবিধা না হয়, এই জন্য আমি এখানে কি করেছি, কি লিখে দিয়েছি সেটা বাংলা, ফুল অফ মার্থ। মির্থ পড়বে না কেউ, ফুল অফ মার্থ। মার্থ ঠিক আছে, জয়ফুল এন্ড চেয়ারফুল টোন। এই যে আমি লিখে দিয়েছি কারণ যে তোমরা আমি চাইছি তোমরা যেন ইংলিশেও যেন শিখো একটা। ঠিক আছে, তো আরেকটা তোমার কি রয়েছে, কবিতার টোন রয়েছে ফুল অফ মার্থ, মানে এটা জয়ফুল এন্ড চেয়ারফুল লেখা থাকবে না তোমাদেরকে, এটা থাকবে লেখা। তো বুঝে নিতে হবে। তাহলে এটা কি উল্টো, স্যাড এবং ট্র্যাজিক টোনের উল্টো এটা, মানে কি থাকবে তোমাদেরকে? জয়ফুল, একদম হ্যাপিনেস, আনন্দিত, আনন্দিত তোমরা একদম খুশির দিন। তুমি কি করেছো? পরীক্ষাতে ভালো নম্বর নিয়েছো, ঠিক আছে, এসএসসি কোয়ালিফাই করে নিয়েছো, তারপরে তুমি তোমার খুশিতে একটা কবিতা রচনা করছো, তো সেটা টোন কি হবে?
এটা স্টিকারও দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটা Full of ইমোজি দিয়ে marks. রেখেছি। তো বলছে দ্য পোয়েম ইজ হ্যাপি, দ্য পোয়েম ইজ হ্যাপি, ফুল অফ লাফটার অ্যান্ড পড়ো Light-hearted. হ্যাপি। এক্সাম্পল পড়ো। The birds sing high, the sunshine is bright, the world is dancing in golden light. Effect makes the reader feel joyful and energetic. ওকে, তো এই যে কবিতার লাইনটা তুমি যখন পড়ছো তো কি বুঝতে পারছো? এনজয় করছে, বার্ড মানে মানে আনন্দ সিং প্রকাশ করছে, করছে। আনন্দে। বার্ড কবে মানে মানে একদম সিং করে, গায়ে একদম চিরমির 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 করে কবে? যখন আনন্দে হয়। তো যখনই দেখবা যে বাক্যের মধ্যে কি রয়েছে, কবিতার মধ্যে কি রয়েছে, আনন্দের বিষয় ফুটে উঠেছে, তখন বলবে এটা টুনকি, ফুল অফ মার্থ। ওকে, তারপরে এসো পড়ো, কে পড়ো? স্যাটিরিক্যাল টোন, স্যাটায়ার যাকে বলে, স্যাটায়ার, স্যাটারিক্যাল টোন, এটা কি জিনিস হয়? যেমন আরবিতে পড়েছে কি আল হিজা, আল ব্যঙ্গাত্মক। ব্যঙ্গাত্মক, হিজা, ঠিক আছে। কেউ কি মানে একটা নিন্দামূলক হয়, প্লাস কেউ কি যে হাসি মজাক ঠাট্টা করে বলো, বলে না আগে চিড়াচ্ছ তুমি আমাকে নাকি, কেউ দেখতে ভালো নাই, ঠিক আছে, ওকে চিড়া আবার টোনে বলছো, ঠিক আছে। তাহলে কি আছে এটা ই বলো। এটা শুধু নয় যে তার নিন্দা করছো, গালি গলজ দিচ্ছ, এটা কিন্তু নয়, শুধুমাত্র সেটা নয়। তো এমন কবিতা রচনা করছো তার নিন্দামূলক কথা, তার সম্পর্কে নিন্দামূলক কথা তুমি বর্ণনা করছো, এটাও হবে। প্লাস কেউকে যদি কি করো, ব্যঙ্গ করে, ঠিক আছে, মানে সে দেখতে ভালো নাই, হ্যাঁ, কিন্তু বলছে এই তুই তো একদম মানে ই লাগছে, হিরোইন লাগছিস দেখতে, হ্যাঁ, সেটাও এর মধ্যে আসবে। মানে যে বাস্তবে নয়, ঠিক আছে, যে বাস্তবে নয়, ঠিক আছে, সেটাকে বর্ণনা করা। একটা তো মানে ধরো যে কেউকে বললা যে তুমি দেখতে চান, মানে একটা খুশিলি, ঠিক আছে, কিন্তু কেউ যদি দুশ্মনীতে বলে, তাকে চিড়াবার জন্য বলে, ঠিক আছে, সেটা কি হবে তোমার? ব্যঙ্গাত্মক, ব্যঙ্গাত্মক, বিদ্রূপ করা। একদম। তো স্যাটিরিক্যাল টোনটা, ঠিক আছে, দুই রকম। শুধু এটা নয় যে গালগোলজ করছে, তুমি তো দেখতে খারাপ, তুমি তো উমুক টুমুক 12-17, এটা তো হবেই। কিন্তু যদি কেউ যদি কারো সম্পর্কে একটু ভালো কথা বলে, কিন্তু কার্টুনে বলে, টুনটা দেখতে হবে, ঠিক আছে, যে তাকে কি করছে, ব্যঙ্গ করছে, কিন্তু ছোট করছে বলে, আসলে তার উদ্দেশ্য ওটা বলে নাই, ঠিক আছে। কেউ যদি গ্রামে যদি কৃপণ থাকে আর তাকে যদি এই যে হাতিম তাই যাচ্ছে, হাতিম তাই যাচ্ছে, সব বলে না খো উল্টো করে, কৃপণকে হাতিম তাই মানে কি, যে অনেক দান করে, কিন্তু তো জীবনে একটা দান করে না খো। তাহলে মানে ওই বখিল ব্যক্তির প্রসঙ্গে যে হাতিম তাই বলছে না, তো সেটা তার ব্যঙ্গ করা বলা হচ্ছে তাকে। তো এক্সাম্পল নাও, কেউ পড়ো, ডেফিনিশন পড়ো। মকিং অর মেকিং ফান অফ সামথিং, ফান করা, কেউ কি বুঝে গেলা? লাইক সোসাইটি, পলিটিক্স অর হিউম্যান বিহেভিয়ার ইন আ ক্লেভার ওয়ে, চালাকির ক্ষেত্রে, চালাকি দেখিয়ে তুমি তাকে যদি বলো, তুমি যদি বলো কে কঞ্জুস চলে যাচ্ছে, তো উঠিয়ে তোমাকে কি 2 থাপ্পড় লাগিয়ে দিতে পারে। কিন্তু তাকে যদি বলে হাতিম তাই চলে যাচ্ছে, ঠিক আছে, ও বুঝতে পারছে যে আমাকে ঠাট্টা করছে, ঠিক আছে, তাও কিছু বলবে না অতটা, বুঝতে পেরেছো? তো সেটা কি বলে তোমার স্যাটারিক্যাল টোন বলা হয়। এক্সাম্পল পড়ো, দেশে পড়ো, আমি দুটোই করে রেখেছি। The world is fair and just, yet gold is king, in gold we trust. মিনিংটা করো, ইফেক্ট পড়তে হবে না, ওটা তো ইফেক্ট, এটা বাক্যের ইফেক্টটা কি হয়েছে, এটা বড় উদাহরণ। তারা বলে দুনিয়া নেয় আর বলো, তারা বলে দুনিয়া নেয় আর সত্যে ভরা, তবু সোনায় রাজা, সোনাতেই সবার ভরসা, ঠিক আছে। সবাই কি ভরসা করে সোনাতে? সবাই কি সোনার মতন হয়? একটা ইংরেজিতে নাইখো যে দূর থেকে তোমার কি করে চিকচিক চিকচিক করে, প্রত্যেক চিকচিক কি সোনা হয়? চকচক করলেই সোনা হয় না। হ্যাঁ, চকচক করলে সোনাই হয় না। কিন্তু এখানে কি বলা হয়েছে, ব্যঙ্গ করে, যখন পৃথিবীতে সবই ঠিকঠাক চলছে, তাহলে সবটিকে আমি সোনা ভেবে নি, তো এটা কি হাসি মজাক করে বলছে না রিয়েলিটি বলছে?
ব্যঙ্গাত্মক করছে। ব্যঙ্গাত্মক করে বলছে, কিন্তু কথাটা দেখতে শুনতে কত ভালো লাগছে, মনে হচ্ছে বোধহয় প্রশংসা করছে, কিন্তু টুনটা তোমার কি প্রশংসার নয়, ঠিক আছে, রিয়ালিটির বাইরে গিয়ে কথা বলছে। এখানে সবাই মিস্টেক করে দেয় পরীক্ষাতে, ঠিক আছে, ভাবে যে এটা বোধহয় মানে প্রাইজ করছে, প্রশংসা করছে, এই তো ভালো কথা বললো, কিন্তু না, তোমার টুনটা বুঝতে হবে যে যে লোকটা কথা বলছে, ঠিক আছে, তার বলার টুনটা কি, ধারণটা কি। ওকে, তার ইফেক্ট কি হবে? মেক্স দ্য রিডার থিঙ্ক ক্রিটিক্যালি সাম থিংস উইথ হিউমার। ওকে, সামটাইমস উইথ হিউমার। তারপরে এসো হিউমারাস টোন, হাস্য রসাত্মক সুর। কিভাবে? যে কোনো একটা কবিতা রচনা করেছে লোকদের হাসাবার জন্য, ফানি যাকে বলে, ফানি, মজা করার জন্য যদি কোনো কবিতা রচনা হয়, অনেক কবিতা তো পড়ে হবে হাসি মজা করার জন্য কবিতা রচনা করা হয়, ঠিক আছে, লোকদেরকে হাসাবার জন্য। যদি সেই উদ্দেশ্যে যদি কবি যদি কবিতা রচনা করে, তো সেটা কি বলবো আমরা, কোন কবিতা বলবো? হ্যাঁ, হিউমারাস টোন বলা হবে। যেমন কবিতা লাইন পড়ো। The cow wear shoes and dance at all night. Okay, the dog just laughed. তারপরে at the funny sight. Okay, তো মিনিংটা করো। গরুটা দুপুরে সারা রাত নাচলো, কুকুর হেসে বলল এ কি কাণ্ড ঘটলো, ঠিক আছে, তো এটা হাসি মজা করে না? হ্যাঁ স্যার। তো যদি হাসি মজা করে যদি কোনো কবিতা হাসি মজাক করার জন্য, ঠিক আছে, লোককে হাসাবার জন্য, ঠিক আছে, ফান করার জন্য তোমার যদি কি থাকে, কবিতার যদি বিষয়বস্তু থাকে, তাহলে এই যে হাসছে দেখতে পাচ্ছ পুরোটা মুখ বাড়িয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে হিউমারাস টোন। তারপরে হ্যাংরি এন্ড ফ্রাস্ট্রেটেড টোন, একদম করে চোখ বাড়িয়ে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তো কি আছে? শোজ অ্যাঙ্গার, annoyance or frustration। যদি তোমার রাগ, গুসা, ঠিক আছে, বিরক্তি, হতাশাকে তুমি যদি প্রকাশ করো, সেটা কোন টোন বলবো? অ্যাংরি এন্ড ফ্রাস্ট্রেটেড টোন। ওকে, এক্সাম্পল পড়ো। Why do you lie? Why do you cheat? Your words are empty, your promises weak. মিনিং পড়ো। কেন মিথ্যা বলো হে? চলো, কেন মিথ্যা বলো, কেন প্রতারণা করো, তোমার কথাই নেই সত্য, নেই কোনো ভরসা। আরো হ্যাঁ, তো এটা কি ভালোভাবে করবা, রেগে বলবা? এই ধরনের যখনই তুমি কেউকে কথা বলবা, তখন কি বলবা? রেগে তো বলবা অবশ্যই। হ্যাঁ, তো যে বাক্যের মধ্যে, যে কবিতার মধ্যে যদি রাগ, ক্রোধ, বিরক্তি, হতাশা ইত্যাদি প্রকাশ হয়, সেটা কি বলা হবে? তোমার অ্যাংরি এন্ড ফ্রাস্ট্রেটেড টোন। ওকে, তারপরে চলো হোপফুল এন্ড ইন্সপিরেশনাল টোন। হোপফুল এন্ড ইন্সপিরেশনাল টোন। তারপর দ্য পোয়েম মোটিভেটস, ইন্সপায়ার্স এন্ড গিভস হোপ। ঠিক আছে, অনেক তুমি কবিতা পড়বা যেখানে মানুষকে কি করা হয়? অপটিমিস্টিক হতে বলা হয়। মানুষ হতাশাতে, দুঃখ কষ্টে, হতাশাতে মানুষ কি হয়েছে, নিজের জীবন যাপন করার মানে তোমার কি হয়েছে, রাস্তা ছেড়ে দিতে চাইছে, কে সুসাইড করতে চাইছে, আর বেঁচে তোমরা একটা পরীক্ষা দিলা, পাস করতে পারলা না, হতাশা চলে এসছে যে পরীক্ষা দিলাম, হলো না, কি যে হবে লাইফে। হ্যাঁ, কিন্তু তুমি যখন কবিতা পড়ছো, অনেক কবিতা রয়েছে, তখন কি পারবা ওখানে দেখে তোমাকে না হতাশা, ঠিক আছে, নয়, বরং তোমার কি করতে হবে? মোটিভেট করছে না, না কি হয়ে গেছে, ফেলের ফুল ফর্ম কি? FAIL, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। হ্যাঁ, ফেল হয়েছে মানে জীবনের প্রথম এটা শিক্ষা, ঠিক আছে, তো ফেলের মানে এটা নয়, ঠিক আছে। এই জন্য অনেক কবি রয়েছে, হ্যাঁ, যেগুলো পড়ে কি হয়, ঠিক আছে, মানুষ সেখান থেকে অনুপ্রেরণা পায়, ঠিক আছে, এবং সেখানে হোপ পায়, ইন্সপিরেশন পায়, আবার মানুষ পুনরায়, ঠিক আছে, জীবনযাপন করে। আমরা সকলে জানি একজন মহিলা, ঠিক আছে, অ্যাথলেটিক্স, তাকে কি করা হয়েছিল? গাড়ি থেকে মানে ট্রেন দিয়ে ফেলে দিয়েছিল দুষ্ট মানে ডাকাতেরা, কি করেছিল? তার চেন, গলার চেন ছিঁড়ে নিচ্ছিল, কিন্তু সেই মহিলা এত শক্ত যে না, দেব না,
ঠিক আছে, তখন তাকে কি করা হয়েছিল, তার দুষ্টরা ট্রেন থেকে ফেলে দিয়েছিল, তারপরে সকালে উঠে দেখে যে তার দুটো পা কাটা আছে হসপিটালে। তো সেই মহিলা জানো, ঠিক আছে, এভারেস্ট জয় করেছিল দুটো পা না থেকে। তার যার দুটো পা নাই, ঠিক আছে, আর্টিফিশিয়াল লেগ নিয়ে কি করেছে, জয় করেছে। তো কিভাবে সেটা তারা যদি ভেঙে পড়তো তাহলে হতো কি না, ইন্সপায়ার্ড হয়েছে। তো আমাদেরকে সে ধরনের ব্যক্তির কাছ থেকে কি করতে হবে, ইন্সপায়ার্ড হতে হবে। তো অনেক কবিতা পড়ে, এই জন্য আমি সবসময় পড়ি যে দুঃখ কষ্ট হতাশামূলক কবিতা জীবনে পড়বা না, পড়লে পারে কি পড়বা, হোপফুল অ্যান্ড ইন্সপিরেশনাল, মোটিভেটেড, ঠিক আছে, মোটিভেশনাল যে লেকচার আছে সেগুলো শুনো, সেগুলো কবিতা করো। তো যদি মোটিভেটেড, যে মোটিভেটস করে, ইন্সপায়ার করে, তোমাকে লাইফে জীবন যাপন করার, শিক্ষা অর্জন করার যদি হোপ উম্মিদ যদি জাগিয়ে তোলে, সেইগুলো যদি কবিতার মধ্যে থাকে, সেগুলো কি বলবো, তোমার হোপফুল অ্যান্ড ইন্সপিরেশনাল টোন। ওকে, তারপরে এসো পড়ো। স্যার ওটা চেঞ্জ করে দিলেন। মিস্টিরিয়াস টোন। এটা তো হয়ে গেল, তো এটা পড়লাম, তো কবিতা লাইন পড়বা, পড়ো। রাইজ অ্যাগেন, এক্সাম পড়ো। রাইজ অ্যাগেন, ডোন্ট লুজ ইউর ওয়ে, আ ব্রাইটার ডন উইল কাম ইউর ওয়ে। বুঝতে পারছো? আবার পুনরায় মিনিং করো। পুনরায় উঠো, হারিও না আশা, নতুন ভোর আনবে সুখের ভাষা। কত, ঠিক আছে, ওটা মানে হুবাহু মিনিং করিনি, ঠিক আছে, এটা তোমার যেটা আছে মানে কাছাকাছি বাংলাতে যেভাবে ব্যবহার হয় ওইভাবে করেছি। সুখের রাস্তা ভালো, ঠিক আছে। তো এখানে কি বলছে তোমাদেরকে, ইন্সপায়ার্ড করে না, মোটিভেট করে না? হ্যাঁ, মোটিভেট করে। ওকে, তারপর এসো, এসো এবার পড়ো। স্ক্যারি এন্ড মিস্টেরিয়াস টোন। ওকে, তো কাকে বলে, একদম যেখানে সাসপেন্স, তুমি এমন কোন জিনিস পড়ছো যে তুমি বুঝতে পারছো না, এটাও হতে পারে, ওটা সাসপেন্স একদম। অনেক ফিল্ম দেখো না যে লাস্টে তোমাদের প্লেব্যাক হয়, আগে দেখিয়ে দিল, তারপরে সাসপেন্স দেখিয়ে দিল, এবার কি হবে, এটাও হতে পারে, ওটাও হতে পারে। অথবা ফিয়ার, ভয়, ঠিক আছে, অথবা হ্যাঁ মিস্ট্রি, ঠিক আছে, হ্যাঁ রহস্যময় উত্তেজনা থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে তোমার কি বলবো, স্ক্যারি এন্ড মিস্টেরিয়াস টোন। এক্সাম্পল পড়ো, মিস্টেরিয়াস টোন পড়ো, এক্সাম্পল পড়ো। Shadows creep along the hall, a whisper calls, you know one's there at all. ওকে, মিনিংটা পড়ো। অন্ধকারে ছায়া, সবে যায় ধীরে, ফিস ফিস করে কে যেন ডাকেনি রে। হ্যাঁ, তো দেখো এখানে ক্লিয়ারলি কোনো জিনিস বলা হয়েছে কি না, না, ফিস ফিস করে কেউ বলে, এবার ওই জিনিসটা কি আছে সেখানে মিস্ট্রি রেখে দিয়েছে, উজ্জ্ব রেখে দিয়েছে। এবার তোমরা যেভাবে পারবে বুঝো, অনেকজন অনেক রকম বুঝবে, কেউ ভূত বুঝবে, হ্যাঁ, অথবা অন্য কেউ কিছু বুঝতে পারে, তাই না? এটা পুরোটাই কি হয় জানো, যে কবি যে জিনিসটা বলতে চায় সেটা স্পষ্ট ভাবে বলে না। কি বলে না, স্পষ্ট ভাবে বলে না, বরং একটা ইশারা কেনায়া দিয়ে বলে দেয়, ঠিক আছে, এবার যার বুঝার তুমি বুঝো। হ্যাঁ, যে বাইরে যদি কেউ থাকে, ধনী মানুষ আছে, বাইরে যে ফুসফুস করে, তো ভাবে বোধহয় চোর আছে। তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, গাছের নিচে গিয়ে ফিসফিস করে বোঝায় বোধহয় ভূত আছে বোধহয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এগুলো একদম, এটা হচ্ছে তোমার কি আছে, একদম মিস্টেরিয়াস যাকে বলে, রহস্যময়, মানে যেটা ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে তার বর্ণনা থাকে না। তো যদি কবিতার মধ্যে কোনো জিনিসের স্পষ্ট ভাবে যদি বর্ণনা না থাকে, ইশারা কেনায়া যাকে বলে, কি ইশারা কেনায়া যদি তোমার কথা বলা হয়, ঠিক আছে, সেটা কি বলবো, স্ক্যারি এন্ড মিস্টেরিয়াস টোন। ওকে, বুঝে গেছো? চলো, তাহলে এটা কি করে, মেক্স দি রিডার ফিল টেন্স অর কিউরিয়াস। তো মানুষকে তো যখন বুঝতে পারবে, টেনশন হবে, হ্যাঁ কি হতে পারে, তখন মানুষের আরো ইচ্ছা বাড়বে, দেখি এটাও বোধহয় হতে পারে, এটাও হতে পারে, সেই কথাটা বলছে। ওকে, তারপরে পিসফুল এন্ড কাম টোন, এলটা পড়া যাবে না, শান্ত সিদ্ধ স্বর। এটা কিভাবে, যে কবিতার মধ্যে এমন জিনিস বর্ণনা করা হয়েছে যেটা পড়ে, ঠিক আছে, তুমি বুঝতে পারছো যে সেই জিনিসটা কতই শান্ত সুস্থ,
ফর এক্সাম্পল তুমি নদীর তীরে বসে গাছের তলায় বসে আছো, আর সেখানে করে কত সফটলি, ঠিক আছে, তোমার কি যাচ্ছে, জল বয়ে যাচ্ছে, শিরশির শিরশির করে চলে যাচ্ছে, একদম কি মধুর, কি মিষ্টি হাওয়া বইছে, ঠিক আছে, তো সেটা কি ভালো লাগে না দেখতে? মানে একটা শান্ত সুষ্ঠ পরিবেশকে যদি, ঠিক আছে, কবিতার মধ্যে বর্ণনা করা হয়, তো তাহলে সেটা কি বলবো, পিসফুল এন্ড কাম টুন। ওকে, মানে শান্ত সুষ্ঠ একদম একদম নিরিবিলি যাকে বলে, ঠিক আছে, ওই পরিবেশকে যদি বর্ণনা করা হয়, ঠিক আছে, তো সেটাকে কি বলা হয় তোমার পিসফুল এন্ড কাম টোন। এক্সাম্পল পড়ো। The river flows, soft winds sigh, clouds drip gently in the sky. ওকে, নদী বহে ধীরে, বাতাসের স্নিগ্ধতা, আকাশে মেঘ, শান্তির বারতা। তো বুঝতে পেরেছো? তো এটা এই বর্ণনা, এই যে কবিতা লাইনটা পড়বা, তখন কি বুঝতে পারছো যে একটা খুবই মানে শান্ত সুস্থ পরিবেশকে কি হয়েছে, সিনকে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তাই না? বুঝতে কারো অসুবিধা হচ্ছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? যদি শান্ত সুস্থ নিরিবিলি, ঠিক আছে, জিনিসকে, ঠিক আছে, যদি বর্ণনা করা হয়, কিন্তু যদি ট্রেনের আওয়াজ যাচ্ছে, ঠিক আছে, ঘড় 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 করে এটা যদি করে, তো এটা হবে কি? ট্রেনের যদি বলে ট্রেন রানস, অথবা ঘোড়া, ঠিক আছে, আওয়াজ বের করে চলে যাচ্ছে, তো শুনতে ভালো লাগে কি মানুষের কানে? এমন কথা অথবা এমন দৃশ্য যেটা দেখে অথবা মানুষকে শুনে এবং বুঝে যদি মানুষ যদি নিজের মাইন্ডে যদি কি পায়, শান্তি পায়, কি পায়, শান্তি পায়। কি বলা হয়, মোদি কি বলতো যে হাম তো ফকির হ্যাঁ, ঝোলা উঠকে কাহা চলে যাएंगे, হিমালয় চলে যাएंगे। হ্যাঁ, হিমালয় কি আছে, একদম পিস, কোনো না আওয়াজ আছে না, শান্ত সুস্থ একদম এলাকাতে। তো যদি সেই দৃশ্যটা বর্ণনা করা হয় শান্ত সুস্থ নিরিবিলি জায়গার, ঠিক আছে, তো সেটা কি বলবো তোমার পিসফুল এন্ড কাম টুন। ওকে, এটি মাত্র আমি যে ওপরে বর্ণনা করলাম, ঠিক আছে, যে এটি যদি তোমাদের মনে করে রাখতে পারো, এই যে 8 ধরনের, ঠিক আছে, তো এখান থেকে তোমাদের অনেকটা সলভ হয়ে যাবে। যে তোমায় যদি আসে যে এই কবিতার লাইনের জেনারেল টোন কি, তাহলে তোমাদের এইটির মধ্যে থেকে যে কোনো একটা হবে কিন্তু। ওকে, তাহলে এখান থেকে এই যে 8টি যদি পড়ে নাও, তো যে কোনো একটা কবিতার প্যারাগ্রাফে একটা কোশ্চেন 100% সলভ হবে তোমাদের, শুধু এটি বুঝে নিলে পারে। এটি বুঝে নিলে কিছু আছে কি বলো, যেটি আমি তোমাকে বুঝালাম এটির মধ্যে কিছু আছে কি বলো? একদম সহজ আছে না? আমি বলছি একদম সহজ আছে, আর আমি চেষ্টা করবো পুরোটাই সহজ করে পড়াতে। যে কোনো হিস্ট্রি হোক, সোশ্যাল সায়েন্স হোক, যে কোনো চ্যাপ্টার হোক, আমি একদম চেষ্টা করবো একদম ইজিলি ভাবে, ইংলিশও থাকবে অথবা প্লাস বাংলাও থাকবে, যেন তোমার নিজের মাতৃভাষা বুঝতে পারো। এবার আসো, এটা পড়ো, কে পড়বে? A whispering breeze, the wind whispers softly in the trees, like a gentle song upon the seas. The moon, a lantern, lights the light. পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। Seeing silver flames so bright, the rustling leaves dance in the delight, swaying slow in the cool moonlight. A silent hush fills the air, as dreams take flight without a care. ওকে, আর আরেকজন কেউ পড়বা যে প্রত্যেক লাইনের পাশে আন্ডার ব্র্যাকেট কিছু লেখা আছে, কে পড়বা? পার্সোনিফিকেশনস, ইসমাইল। ইসমাইল কোথায় আছে পাগল? ইসমাইল নবী আছে? সিমাইল সরি, মেটাফর, ইমাজারি, তারপরে অ্যালিটারেশন নাকি আছে ওটা? হ্যাঁ, পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন, তারপরে অ্যানাউন্স,
যে পড়া পড়ো, Imagery, আমি কোনো অসুবিধা নেই, পড়ো, আমি পড়াশোনাতে। অক্সমরন আর একটা সিম্বলিজম। ওকে, তাহলে আমি যেটা আজ পর পড়ালাম ওটা ছিল তোমার পোয়েট্রি, মানে কবিতার টোন হয়ে গেল। ওকে, এবার একটা আমি কয়েকটি এখানে উদাহরণ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এর সামনে আন্ডার ব্র্যাকেট কিছু না কিছু কথা লেখা আছে। ওকে, তো তোমাদের পরীক্ষার যেখানে পোয়েট্রি আসবে, পোয়েম আসবে আনসিন, সেখানে এখান থেকেও একটা কোশ্চেন আসবে 100%, একটা কি দুটো অথবা তিনটাও হতে পারে, কোশ্চেন তোমার 100% আসবে। বলবে কি যে এই কবিতার লাইনটি মধ্যে এটি কি রয়েছে, চারটা অপশন দিতে পারে, পার্সনিফিকেশন, মেটাফর, দিস দ্যাট, এগুলো থাকতে পারে। তো তোমরা কবিতার লাইন পড়ার পরে বুঝতে পারছো যে কাকে পার্সনিফিকেশন কাকে বলা হয়, মেটাফর কাকে বলা হয়, ঠিক আছে? কেউ এখান থেকে বুঝতে পারছো কি? আরবিতে বুঝতে পারবা, কিন্তু ইংরেজি কিন্তু বুঝতে পারছো না স্যার, বুঝিয়ে দিন। ওকে, তো যদি আমি এই যে নতুন চ্যাপ্টারটি আবার শুরু করছি, যদি এটি যদি ভালো করে বুঝে নাও, ঠিক আছে, এখানে মাত্র কয়েকটি আছে, কিন্তু আমি তোমাদেরকে পড়াবো যেগুলি যেগুলি তোমাদের প্রয়োজন হবে পরীক্ষাতে, মানে সেটি পড়ে নিলে পারে আর বাইরে থেকে তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না, আর সেখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমি আসি ডিটেইলে, পড়ো। পড়বো। সিমাইল, কম্প্যারিজন ইউজিং লাইক, সিমাইল হয় না স্যার, ঠিক আছে। আর আরবিতে সেটাকে বলা হয় তাসবিহ, কি বলা হয়? উপমা। উপমা। তো এবার ইংরেজিতে কিভাবে চিনবা যে দুইটি জিনিসের তুলনা করা হবে, আর তুলনা করার মধ্যে ওখানে কি থাকবে? আদাতুত তাসবিহ থাকবে, যেমন লাইক অর অ্যাজ শব্দটা দেখতে পাবা। যদি তুমি বাক্যের মধ্যে কি দেখতে পাও? সদৃশ না স্যার? হ্যাঁ, সাদৃশ্য, মানে একটা জিনিসের অন্য জিনিসের সাথে তুলনা করা হবে এবং মিডিলে একটা শব্দ দেখতে পাবা, সেটা কি? লাইক অর অ্যাজ দেখতেই পাবা। যদি আমি বলি যে উমুক, যদি বলি জাইদ সিংহের মতো, এর মতো কার অর্থ কে প্রদান করছে? লাইক অথবা ইয়াজ। ওকে, তো একটা জিনিসের অন্যটা জিনিসের সাথে তুলনা হবে এবং যে তুলনা করার যে অর্থটা, যে শব্দটা হবে, সেটা বাক্যের মধ্যে স্পষ্টভাবে চোখে দেখতে পাবা, আর সেটা কি হবে? লাইক অর ইয়াজ। ওকে, এক্সাম্পল পড়ো, বুঝতে পারবা। কম্প্যারিজন ইউজিং লাইক অর অ্যাজ এক্সাম্পল, মানে একটা জিনিসের অন্য জিনিসের সাথে কম্পেয়ার করবা, সাদৃশ্যতা বর্ণনা করবা, ঠিক আছে, কিন্তু দুইটি শব্দের মাঝে কি দেখতে পাবে? একটা লাইক অথবা ইয়াস শব্দটা দেখতে পাবা, যেটা আরবিতে আমরা কি বলি? তাসবিহ বলি। ওকে, হ্যাঁ স্যার। এক্সাম্পল বলো। হার স্মাইল ওয়াজ লাইক দ্য মর্নিং সান, ব্রাইট এন্ড ওয়ার্ম। এখানে দেখতে পাচ্ছ তার হাসি হচ্ছে, মিনিং পড়ো, তার হাসি ছিল সকালের সূর্যের মতো। এই যে এখানে লাইক আছে, উজ্জ্বল এবং উষ্ণ। এখানে লাইক আছে কি? হ্যাঁ স্যার। তো এখানে লাইক অথবা এখানে অ্যাসও থাকতে পারে, এখানে লাইকও থাকতে পারে অথবা অ্যাসও থাকতে পারে, ঠিক আছে। যদি তুমি একটা মানে একটা কিছুর অন্য কিছুর সাথে যদি কি করে তুলনা করা হয় আর মিডিলে চোখে দেখতে পাও, বলো। এক নম্বর অন্যটা হয়ে গেছে, এক নম্বরটা 2 নম্বরে হয়ে গেছে। ব্যাক করছি দাঁড়া। হ্যাঁ স্যার, ব্যাক করুন। অ্যাকশন দাঁড়া, সিমিলটা অ্যাকশন দাঁড়া, এক সেকেন্ড।
ওকে, যদি এবার তুলনা করার তোমার মিনিং দেখে বুঝতে পারছো যে এখানে লাইক আছে, লাইক অথবা ইয়াস যদি মিডিলে থাকে তো চোখ বন্ধ করে ভেবে নিবা যে এখানে করে এক অপরের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? কি করা হয়েছে? তুলনা করা হয়েছে দেখতে পাবা, ঠিক আছে? আর সেটা কি বলবে? তোমার সিমিলি বলবা। ওকে, এখানে কারো অসুবিধা আছে কি? হ্যালো? না স্যার। না স্যার, ক্লিয়ার হয়ে গেছে। তারপর কি আছে? মেটাফর। মেটাফর। মেটাফরে একদম সেম সিমিলির মতোই, কিন্তু কি হবে সেখানে করে মিডিলে লাইক অথবা ইয়াস থাকবে না। যেমন ডাইরেক্ট আমি কি বলবো? জাইদুন আসাদুন, জেদ হলো সিংহ, সিংহের মতো বলবো না। যদি আমি দুইটি ইসিমের দুটো জিনিসের তুলনা করি আর মিডিলে যদি লাইক অথবা ইয়াস থাকে তো ওটা সিমিলি বলবো, ঠিক আছে? আর যদি লাইক অথবা ইয়াস না থাকে সেটা কি বলবো? মেটাফর। মেটাফর বলবো। ওকে, এক্সাম্পল পড়ো। হার ভয়েস ওয়াজ এ মেলোডি, ওই তার, বলো মিনিং করো। সুথিং এন্ড কণ্ঠস্বর ছিল একটি সুর। ওখানে পড়লে ইংরেজিটা পড়ো, ঠিক আছে? এটা তো আমি অনুবাদ করেছি, এটা পড়ো, তোমাদের এখান থেকে মতলব পড়ো। হার ভয়েস ওয়াজ এ মেলোডি সুথিং এন্ড সুইট। ওকে, তার কণ্ঠস্বর ছিল একটি সুর, কণ্ঠস্বর ছিল একটি সুর, প্রশান্তিদায়ক ও মিষ্টি। তুলনা করা হয়েছে তার ভয়েসের। হ্যাঁ স্যার, তুলনা করা হয়েছে না? ঠিক আছে, মেলোডিয়াস ভয়েস কার বলে? যখন তোমার কি করে গান গায়, ঠিক আছে? তার মানে গায়িকার সাথে তার ভয়েসকে কি করা হয়েছে? গায়িকার ভয়েসের সাথে তার ভয়েসকে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে, কিন্তু মত বলা হয়েছে কি? না স্যার। তাহলে এটা কি বলবো? এটা হচ্ছে মেটাফর। আর উর্দু মানে তোমার ইয়াতে কি বলবো? মাজাজ। ঠিক আছে, ইয়াতে তোমার ওই কি বলছে বাংলাতে? বাংলাতে স্যার রূপক লিখে দাও। ওকে, বুঝে গেছে? কোনো অসুবিধা নাই তো? না স্যার। তারপরে আসো, পড়ো। স্যার পার্সনিফিকেশনের এক্সাম্পল পড়বো? না না, পার্সনিফিকেশন কাকে বলা হয়? পার্সনিফিকেশন বলা হয় যে কোনো মানুষ জাতি ছাড়া কোনো জিনিস রয়েছে, সেটা গাছপালা হতে পারে, মানুষ জাতি ছাড়া মানে মানুষ জাতির মধ্যে নয়, কিন্তু তার কোয়ালিটি, তার সম্পর্কে তার গুণ এমন বর্ণনা করা হয় যেটা কিন্তু মানুষের গুণ, সেটা কার গুণ নয়? মানুষ জাতি ছাড়ার গুণ হতেই পারে না। যদি দেখো যে কোনো মানুষ জাতি ছাড়ার যে সম্পর্কে যে কথাটি বলা হচ্ছে সেই কথাটি তার সাথে প্রযোজ্য নয়, বরং সেটি মানুষ জাতির কথা। উদাহরণ দিয়ে বুঝতে পারবা। দ্য ট্রিজ উইসপার্ড, তো উইসপারিং কে করে? গাছ করে না মানুষ করে? আসলে মানুষ করে স্যার। হ্যাঁ, তো মানুষ করে। উইসপারিং করা মানুষের এটা বৈশিষ্ট্য, কিন্তু এই উইসপারিং যে মানুষের বৈশিষ্ট্য সেটা মানুষ জাতি ছাড়া সেটা কি আছে? ট্রিজ রয়েছে, তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে সেটা কি বলবো? তো এটা স্যার পার্সনিফিকেশন, ব্যক্তি সত্তা আরোপ করা হচ্ছে। সেটা আমি বলছি না, ঠিক আছে? আমি বলছি যে কোনো একটা সিধে বোঝানো নিজের ভাষাতে যে মানুষ জাতি ছাড়া অন্য কোনো কিছু আছে, গাছপালা হতে পারে, জন্তু হতে পারে, বস্তু হতে পারে, কিন্তু মানুষ জাতি নয়। ওকে, তাদের সম্পর্কে তাদের গুণ, ঠিক আছে, তাদের গুণ অথবা তাদের সম্পর্কে কিছু এমন খবর দেওয়া হচ্ছে যেটি কার সাথে? মানুষের সাথে যুক্ত, যে কোয়ালিটিটা, যে গুণটা মানুষের সাথে যুক্ত, সেটাকে কি বলা হচ্ছে? তোমার পার্সনিফিকেশন। স্যার মানুষের গুণটাকে মানে মানুষের গুণটাকে অমানুষের সাথে যুক্ত করে দেওয়া, একটাই। হ্যাঁ, অমানুষ মানে ওটা মিনিং নেবে না গো, মানুষ জাতি ছাড়া। হ্যাঁ স্যার, অমানুষ মানে অন্য হয়ে যায়, মানুষের মধ্যে অমানুষ, ঠিক আছে? তো এখানে উইসপারিং করা এটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের, কিন্তু এখানে আমি কি করেছি? ট্রিজের সাথে করেছি। তাহলে সেটা কি বলবো? পার্সনিফিকেশন। কারো অসুবিধা আছে এখানে বলতে? এখানে কি লিখে? ট্রিজ ক্যান নট উইসপার বাট দিস ক্রিয়েটস ইমেজিনারি। ঠিক আছে, আমরা সকলে জানি ফিস করতে পারে না, ঠিক আছে, কিন্তু সেটাকে ইমেজ করে যে মনে হচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে গাছ কি করছে? তোমার ফিস করছে। ওকে স্যার
বলো। শেষে যেটা লিখেছেন মিনিংটা, ট্রিজ কান্ট উইসপার বাট দিস ক্রিয়েটস ইমাজেরি, ওই ইমাজেরি না ওটা ইমাজিনারি স্যার? না, ইমাজেরি এটা। ও ইমাজেরি স্যার। ইমাজেরি, ইমাজেরি আসছে পরে, ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো তারপরে পড়ো। Alliteration. অ্যালিটারেশন। অ্যালিটারেশনে কি হয়, যে বাক্যের মধ্যে কয়েকটি শব্দ ব্যবহার হয়, আর তার মধ্যে দুইটি অথবা তিনটি, একটা শব্দ ব্যবহার হয়েছে, মানে বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকবে, ওয়ার্ড থাকবে, ঠিক আছে, তার মধ্যে দুইটি অথবা তিনটি, ঠিক আছে, ওয়ার্ডের, ঠিক আছে, তোমার কি আছে, প্রথম যেটা অ্যালফাবেট হবে একই হবে। যেমন আমি বলছি দ্য সাইলেন্ট স্নো, পড়ো, সফটলি সেটেলড অন দ্য স্ট্রিট। স্ট্রিট কটা আছে? 1 2 3 4, অনেকটা আছে, কিন্তু দেখো প্রথমটা কি আছে, 5টা। এক তো প্রত্যেকটার কি রয়েছে, প্রথম অক্ষরটা এস রয়েছে। এস অ্যালফাবেট দিয়ে শুরু স্যার। ওকে, হ্যাঁ, এস অ্যালফাবেট দিয়ে শুরু। যদি বাক্যের মধ্যে দেখতে পাও যে কয়েকটি শব্দ ব্যবহার হয়েছে, তার মধ্যে একের বেশি কিন্তু থাকবে, এটা না যে 5টা 6টা, তারপর অন্য কিছু আসতে পারতো, এখানে কোনো অসুবিধা নাই, কিন্তু একের বেশি, ঠিক আছে, মানে দুটো হতে পারে, তিনটা হতে পারে, যে তার প্রথম লেটারটা কি হবে একই, তাহলে সেটা কি বলবো? তাহলে স্যার অ্যালিটারেশন। ওকে, এখানে কি আছে, দ্য রিপিটেড এস সাউন্ড ক্রিয়েটস আ সফট সুথিং ইফেক্ট। এবার তার বলছে যদি অ্যালিটারেশন করা হয়, ঠিক আছে, তাহলে তার মানে তার লাভ কি হবে, তো বলছে কি দেবে, একটি সফট সুথিং ইফেক্ট, মানে খুব নরম একটা ইফেক্ট দেবে তোমাদের কবিতা পড়তে, বুঝতে, শুনতে ভালো লাগবে, ভালো লাগছে শুনতে। একটা কথা, এগুলা কোথায় হয় জানো, কবিতাতে হয়। কবিতা সুরকে, তালকে বজায় রাখার জন্য এটা করা হয়। চলো অ্যালিটারেশন বুঝে গেছো? হ্যাঁ স্যার। চলো, কিছু নাই, একটু বুঝলি হবে, তারপর কি আছে, অ্যাসোনেন্স। হ্যাঁ, অ্যাসোনেন্স। তো অ্যাসোনেন্স কি হবে, তোমার ভবেল সাউন্ডকে কি করবা, কয়েকটি শব্দের মধ্যে কি রিপিট করতে হবে, এক চেয়ে বেশি থাকবে, কয়েকটি ওয়ার্ড থাকবে। স্যার অ্যালিটারেশনে তাহলে ওটা কনসোনেন্ট সাউন্ড ছিল, এটা ভবেল। প্রথম কনসোনেন্ট বলে নয়, কনসোনেন্ট বলে আমি বলি কি, প্রথম অ্যালফাবেটটা থাকবে, প্রথমটা, মিডল লিটল, কিন্তু এখানে করে যে কোনো জায়গাতে হতে পারে। যদি একটি বাক্যের মধ্যে অনেকটি শব্দ থাকবে, তো একটার বেশি, মানে দুটো তিনটো শব্দের প্রথম অ্যালফাবেটটা, লেটারটা কি হবে, তোমার একই থাকবে, একই বর্ণ থাকবে, একই বর্ণের সাউন্ড থাকবে। ওকে, তাহলে সেটা কি বলবো, অ্যালিটারেশন। ওকে, তারপরে যদি আমি দেখতে পাই যে একটি বাক্যের মধ্যে কয়েকটি শব্দ ব্যবহার হয়েছে, এবং সেখানে তোমার কি রয়েছে, যে ভবেল সাউন্ড বলেছে, কিন্তু ভবেল মানে শুধু এ দেখতে পাবা, ও দেখতে পাবা, এটা নয়, সাউন্ড জানে হয়। আমি জানবো এম এ, তো এখানে কার সাউন্ড আছে, এম এর আছে না আ আছে? এর আছে স্যার, ভবেলের। হ্যাঁ, ভবেল, এম লিখছো এম এ, কিন্তু পড়ছো কি এম এ আছে। সাউন্ডটা সবসময় খেয়াল রাখবা, ভবেল সাউন্ড বলা হয়েছে, ভবেল বলিনি আমি, কিন্তু ভবেল সাউন্ড বলেছি, মানে ভবেলের সাউন্ড একই রকম। তো মুন, ঠিক আছে, তো এখানে দেখো মুন এবং টু, দেখো এখানে করে কি আছে, উ টু মুন, ঠিক আছে, আছে। হ্যাঁ স্যার। তো এটাকে কি বলবো, তোমার কি বলবো, অ্যাসোনেন্স। তারপরে আসো, তারপরে কনসোনেন্স বলবা, ন্যান্স লয়, কনসোনেন্স। এই জন্য আমি বাংলাতে উচ্চারণ লিখে দিয়েছি, তাহলে তোমাদের সুবিধা হয়। বাংলায় বলে ওটা তো ন্যান্সি হচ্ছে স্যার, বাংলায় যেটা লিখেছেন ওটা ন্যান্সি হচ্ছে, তো ন্যান্স পড়ো, ঠিক আছে, ন্যান্স, কনসোনেন্স, ঠিক আছে। চলো, বাঙালিদের আমাদের ইংরেজি একটু আলাদা টাইপের হয়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সিলেবাস সম্পর্কে একটু বলেন। এটা ই আছে, তা মিডিলে তুমি কে আছো, তুমি একটা জিনিস পড়াচ্ছে, আর মিডিলে সিলেবাস কোথা থেকে এলো? আমি এখানে তাহলে অ্যাসোনেন্স আর কনসোনেন্সের মধ্যে ডিফারেন্সিয়েট আছে।
হ্যাঁ আছে তো, পড়াচ্ছি তোমাদেরকে। আমি বললাম শুরুতে কি বলেছি, আজকে আমি ডেমো ক্লাস দিচ্ছি, সিলেবাস সম্পর্কে আমি কিছুই বলবো না গো, ঠিক আছে? লাস্টের দিকে এটা চ্যাপ্টার খতম করার পরে তোমাদেরকে একটা আমি সিলেবাস কি হতে পারে, ঠিক আছে, সেটা আমি ধারণা দেবো, বলেছি শুরুতে। হ্যাঁ স্যার। তুমি মিডিলে পড়াতে পড়াতে করে তোমার শিখার চেয়ে সিলেবাসের উপরে জোর কিসে? সিলেবাস তো আপার প্রাইমারিতে পেয়েছিলা, তো কিছু ওখানে করতে পেরেছিলা না গো? শিখার উপরে জোর দাও, সিলেবাস তো যে কোনো টাইম পেয়ে যাবা। আর আমি তো সিলেবাস ভিত্তি করে পড়াচ্ছি। আমি তো আগে কি করেছি, সিলেবাস বেস করে আমি একটা উপরে কি দিয়েছি, একটা কোশ্চিন দিয়েছি, যেটা তোমাদের আপার প্রাইমারিতে এসেছিল, সেটা বেস করে তো পড়াচ্ছি আমি, না সিলেবাসের বাইরে পড়াচ্ছি? যদি এটি যদি তোমার ভালো করে পড়ে থাকতে ওখানে করে তোমার 7-8 নম্বর মানে অনেকটা নম্বর নিয়ে চলে আসতে পারতে। তো চলো পড়ো। স্যার এই এক্সাম্পলটা পড়বো স্যার? হ্যাঁ, ওখানে ভবেল সাউন্ড ছিল, এখানে কার সাউন্ড হবে? উল্টো, কনসোনেন্ট। কনসোনেন্ট সাউন্ড। এখানে কি আছে পড়ো? The black clock ticked in the dark night. তো রিপিট কোথায় হয়েছে? স্যার এখানে ব্ল্যাক ক্লক এই দুটোতে ব্ল্যাক আর ক্লক আছে। সি কে। হ্যাঁ স্যার সি কে। ক সি কে টিকড, ক সাউন্ড আছে না? দ্য রিপিটেড সি কে সাউন্ড ইনহান্স রিদমস। এখানে দেখো ব্ল্যাক ক্লক টিকড ইন দি ডার্ক নাইট, দেখতে পাচ্ছ সি কে আছে কিনা? তো সি কে এগুলো কি কনসোনেন্ট সাউন্ড না ইয়ার সাউন্ড হচ্ছে তোমার ভবেল? এগুলো কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট। তারপরে এসো পড়ো। স্যার অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া। এক্সাম্পল আছে the bees buzzed and the fire crackled in the night. তো বলছে যে কয়েকটি ওয়ার্ড থাকবে, ঠিক আছে, একটার বেশি থাকবে, দুইটোরই আওয়াজ সেম থাকবে, শেষের আওয়াজটা কি থাকবে? সেম থাকবে। বিজ বাজ, জ হচ্ছে কি বিজ বাজ, জ লাস্টে আসছে সাউন্ডটা, শব্দ এক থাকবে না, না কনসোনেন্ট এক থাকবে না ভবেল সাউন্ড এক থাকবে, সেটা থাকবে না, কিন্তু আওয়াজটা সেটা কনসোনেন্ট হতে পারে অথবা তোমার কি হয়েছে ভবেল হতে পারে, সেটা তোমার দেখার নয়, কিন্তু একটার বেশি শব্দ থাকবে এবং দুইটির অথবা তিনটির তোমার কি থাকবে, শেষের সাউন্ডটা কি থাকবে? একই রকম থাকবে সাউন্ডটা। ইন্টিমেট মানে কপি করা, ইন্টিমেট মানে কি? ইমিটেট বলছি, ইমিটেশন কাকে বলে? বলে না তোমাকে অনেকজন কি আছে যে মানে রফিক আহমদ সিঙ্গারের আওয়াজকে কপি করে লাই, মানে নকল করে লাই তার আওয়াজকে, বলে না যে উমুকের আওয়াজে উমুক, কি বললা স্যার? টু কপি ফ্রম সামওয়ান। হ্যাঁ মানে ভয়েস, টু কপি হ্যাঁ অফ সামওয়ান ভয়েস, মানে তোমাকে বলি না যে মোহাম্মদ রফিকের ভয়েসে আওয়াজ শোনাও তো, হুবা অনেকজন এমন করে গায় মনে হচ্ছে তিনি গাইছেন, তো তার ভয়েসটাকে কি করেছে আওয়াজ, মানে একই রকম শুনতে। তো এখানে দেখো 20 আর বাজ, জ লাস্টে আসছে, জেড এর আওয়াজ আসছে দুটোতে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যদি আসে তো সেটা কি বলবো? ওটাকে স্যার অনোম্যাটোপিয়া। 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 তারপরে এসো মেট্রোনিমি আছে। মেট্রোনমি। স্যার ওটা নমি পড়বো না নিমি পড়বো স্যার? কোনটা? ওই যে নামটা স্যার মেট্রোনিমি। ঠিক আছে স্যার, পড়বো স্যার? হ্যাঁ মেটনেমি, হ্যাঁ ওটা পড়বে না কো, মেটনেমি ওটা ওখানে সাইলেন্ট হবে। ঠিক আছে। মেটনেমি is a figure of speech where one word or phrase is subtitled with another closely associated word. Instead of mentioning something directly, we use a related term to represent it. Okay, তো এটা মেটনেমি কাকে বলা হয়? যে একটা কোনো জিনিস আছে, ঠিক আছে, তো সেটাকে বর্ণনা করে তার সাথে যুক্ত কোনো জিনিসকে আমি বর্ণনা করি। আমি বলি হোয়াইট হাউস অ্যানাউন্সড, তো
তো হোয়াইট হাউস বলতে কি বোঝায়? একটা বিল্ডিং। তো বিল্ডিং কি তোমার বিল্ডিং কি কোনো অ্যানাউন্স করতে পারে? তো হোয়াইট হাউস যেমনই আমরা বলবো তোমরা বুঝতে মাথায় আসবে যে ইউএস গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে। হ্যাঁ স্যার। আছে না? তারপর আমরা যদি বলি যে হলিউড অথবা বলিউড, যেমন আমাদের বলা আছে পিএমও। হ্যাঁ পিএমও মানে অফিস, কিন্তু অফিস কি বর্ণনা করে? না স্যার, সে গভর্নমেন্ট। তারপর আমরা করি বলিউডের ফিল্ম এটা, তো বলিউড থেকে কি বলা হয়? যে বলিউড ইন্ডাস্ট্রি বোঝানো হয়, তাই না? তো যদি কোনো জিনিসকে ডাইরেক্ট বর্ণনা করে, ঠিক আছে, তার সাথে যুক্ত যদি কোনো শব্দ বর্ণনা করা হয় তো সেটা কি বলা হবে তোমার? মেটানিমি। হ্যাঁ মেটনিমি বলা হবে। যেমন দি হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে কি বলছে? হোয়াইট হাউস রিফার টু দি ইউএস গভর্নমেন্ট অর প্রেসিডেন্ট। মানে যে মানে হয় একটা বাড়ি, তো একটা বিল্ডিং, ও তো কিছু ইস্যু করতে পারে না, পারে কি? না। ঠিক আছে, তাহলে কি আছে? গভর্নমেন্ট, সরকার অথবা সরকারের লোক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এটা হয়ে গেল। বুঝে গেছো তো? না অসুবিধা এখানে? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। চলো তারপরে এখানে করে আমি দুটো জিনিস দিয়েছি, দেখো। একটা কি দিয়েছি, এখানে অনেক কনফিউশন হয়ে যায় সবারই। মেটনেমি ভার্সেস সিনেক ডাকি লিখেছেন বাংলায়, ইংলিশ বুঝতে পারছি, পড়তে পারছি না স্যার। আর ডাকি আছে, ডাকি, সেনেক ডাকি। হ্যাঁ সেনেক ডাকি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু এগুলো অনেক ব্যবহার হয় তোমাদের পরীক্ষাতে। হ্যাঁ, তো দুইটি প্রায় কাছাকাছি জিনিস। ঠিক আছে, তো এখানে অনেকজন কি করে, অনেক ভুল করে দেয়। ওকে, তো মেটনমি, ঠিক আছে, তো এটা তো বুঝে গেছো? হ্যাঁ স্যার। এখানে তোমার কি হবে, যে তোমার কোনো জিনিসকে বর্ণনা করে তার সাথে অ্যাসোসিয়েটেড, তার সাথে যুক্ত, ঠিক আছে, কোনো জিনিসকে আমি বর্ণনা করব। ওকে, তাহলে সেটা কি বলা হবে তোমার? কি হবে বলো? মেটনিমি। ওকে, তাহলে এখানে উদাহরণ অনেকটা দেওয়া আছে। দ্য ক্রোন, এখানে দেখো। হ্যাঁ পড়ো স্যার। পড়ো, চলো। The crown refers to the monarchy or royal authority. এখান থেকে উপরটা পড়ো, ডেফিনিশন। Definition. Metronymy বা metonymy subtitles a word or phrase with another that is closely related to it. The connection is based on association, not necessarily a part-whole relationship. Key idea: think related concept. Okay. Example. তো বুঝতে পেরেছো যে এটা নয়, আমি কি বললাম? তাহারি, আমি আরবিতে একটা কথা, তাহারির রাকাবাতিন। রাকাবা মানে কি? গর্দন। তো এখানে করে বলতে চাইছে যে মানে মানে গোলামকে, ঠিক আছে, হ্যাঁ, রাকাবাতিন মুমিনাতিন, ঠিক আছে, গোলামকে মুক্তি করো। তো গোলাম পুরোটাই বর্ণনা করে কি করা হয়েছে? তার বডির একটা অংশ বর্ণনা করা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কিন্তু এটা তোমার কি আছে? মেটনিমিতে কি হবে? ঠিক আছে, একটা আলাদাই কিছু হবে তার সাথে, না তার পুরো বডি পুরোটাই হবে না, তার অংশ কিছুই হবে না, তার কিছুই হবে না, কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, সেটা বলে মেটনিমি। কিন্তু এই যে তোমার কি আছে, তোমার সিনেক ডাকি যেটা আছে, সিনেক ডাকি যেটা রয়েছে, সেখানে কি হবে তোমার? যে এমন জিনিস বর্ণনা করা হবে, সেই জিনিসের একটি অংশ বর্ণনা করে পুরোটা মুরাদ নেওয়া হবে, অথবা পুরোটা বর্ণনা করে কি করা হবে? তার অংশ মুরাদ নেওয়া হবে। বুঝতে পেরেছো? উদাহরণ যেমন তাসমিয়াতুল জুস বে কুল অথবা তাসমিয়াতুল কুল্লে বিল জুস, আরবিতে পড়েছো? হ্যাঁ স্যার, এই আছে বোধহয় মাজাজ মুরসাল না কি আছে। ঠিক আছে, ওটা আমি তাসমিয়াতুল জুস বিল কুল অথবা তাসমিয়াতুল কুল্লে বিল জুস। যেমন আমি বলি ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, ঠিক আছে, তারা নিজের কানের মধ্যে তাদের কি আঙ্গুল, উসবু মানে কি? আঙ্গুল। তো কানের মধ্যে কি আঙ্গুল ভরো পুরোটাই, না তার অংশ একটা পোর বড়? একটা অংশ। হ্যাঁ, তো পুরোটাই বলে মানে কুল বলে কি মুরাদ নেওয়া হয়েছে? তার জুস মুরাদ নেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ তোমাকে যেমন দিলাম, কি দিলাম তোমাদেরকে?
যে তাহরিরু রাকাবাতি মুমিনাতিন, যে একটি মুমিনের গর্দন আজাদ করো। তো গর্দনকে আজাদ করা হয় যায় সম্ভব কি না, এখানে কি করা হয়েছে, জুস বলে কুল মুরাদ রয়েছে। তো জুস বলে যদি কুল অথবা কুল বলে যদি জুস মুরাদ না হয় তো সেটা কি বলবো তোমার সিনেক ডাকি। বুঝে গেছো আমার কথা? এখানে উদাহরণ এসো, এই যে কি বলছে, হুইলস মিনিং করো, পড়ো। আই নিড টু গেট সাম নিউ হুইলস। বলে হুইলস মানে কি, চাকা। চাকা। তো চাকা কি বলে না নিউ কার কে বলে? তো এখানে কি করেছে, জুস বর্ণনা করে কি মুরাদ নিয়ে হয়েছে, কাকে মুরাদ নেওয়া হয়েছে? স্যার চাকা বলে গাড়িকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, নিউ হুইলস। তারপর কি আছে এখানে, এসো আরেকটা আসো, উই নিড মোর হ্যান্ডস অন ডেক। উই নিড মোর হ্যান্ডস অন ডেক। তো কি আছে, হ্যান্ডস আছে, ওয়ার্কার। ওয়ার্কার মানে এই কাজের জন্য আমি কি দরকার, কিছু হ্যান্ডস দরকার। বলো না যে এই কাজের জন্য আমার কিছু হ্যান্ডস যদি থাকতো না আমি কাজটা করে, তো তার হাতি কিনবে না পুরো মানুষটাকে নাও, আমরা বাংলাতে বলি না, রেফার টু সাম ওয়ার্কার। স্যার ওয়ার্কার। তো এখানে কি করেছে, মানে জুস বলে কি মনে নিয়েছে, কুল মনে নিয়েছে, তাই না? জি। তারপর কি আছে আরেকটা মিনিং পড়ো, রুফ। We need a new roof over our heads. আমি আমার মাথার উপরে কিছু ছাদ, বলে না যে তোমার মাথার উপরে ছাদ থাকলেই হলো, বলে না একটা, আমরা এমনি বলি না, তো ছাদ বলে কি বলে, ছাদ থাকবে না পুরো বিল্ডিংটা থাকবে, পুরো বাড়িটা থাকবে স্যার। হ্যাঁ, তো তার এমনি আমরা বলি না তার সে এমন ব্যক্তি তার মাথার উপরে তো ছাদও নাই রে, তো আমরা ছাদ কি বলছি, বলি না পুরো বিল্ডিংটা মুরাদ নেই। তো কি হয়, তো আমরা জুস বর্ণনা করে তার পার্ট মানে মেনশন করে তো আমরা কি করি, তার পুরোটা মুরাদ নেই। তো সেটা হয়েছে তোমার কি সিনেক ডাকি যেটা বলি। হ্যাঁ, সিনেক ডাকি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে এটা আরেকটা কি আছে, হোল ফর পার্ট। মিনিং করো, The United States to refer to its athletes. The United States won the gold medal. বলে না যে মানে কি বলি যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছিল, ইন্ডিয়া জিতে গেছে, কি ইন্ডিয়া জিতে কি এরা প্লেয়ার স্যার 11 জনের প্লেয়ার একটা জিতে ম্যাচ, প্লেয়ার যেটা, কিন্তু কি বলি এখানে কি করেছি, জুস বলে কি মুরাদ রয়েছে, কি মুরাদ রয়েছে মানে কুল বলে, হোল কান্ট্রি স্যার, একটা হোল কান্ট্রি আছে, কিন্তু হোল কান্ট্রির মধ্যে একটা পার্ট জিতেছে, কিছু অ্যাথলেটস জিতেছে, কিছু প্লেয়ার জিতেছে, কিন্তু আমরা কি বলি, হ্যাঁ স্যার আমাদের দেশ জিতেছে, দে বিলং টু, তো তাসমিয়াতুল কুল, তাসমিয়াতুল কুল বিল জুস অথবা তাসমিয়াতুল জুস বিল কুল, এই যে যেটা আমরা আরবিতে পড়েছি না, সেটাই হচ্ছে তোমার কি আছে, সেটাই স্যার সিনেক ডাকি স্যার। একদম, কোনো অসুবিধা বুঝতে? স্যার এতটা আরবি জানি না তো স্যার, আপনার কাছে জানছি। না না, যারা পড়েছো ঠিক আছে, তারা তো জানো, গ্রামার তো এগুলা সবাই জানবে। মানে পুরো অংশটা বর্ণনা করে তার পার্ট নেওয়া অথবা তার অংশ বর্ণনা করে পুরোটাই নেওয়া, দুটোই, সেটা কি বলবা, স্নেক ডাকি। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আজকে যেগুলো পড়াচ্ছেন এগুলো সবই বালাগাতের চ্যাপ্টারের মনে হচ্ছে। আমি তো বালাগারি চ্যাপ্টারই তো পড়াচ্ছি। আমি তোমাদের কি বললাম যে যেটাই তোমার আনসিন প্যাসেজ আসবে সেখান থেকে কিছু সেই কি থিম আছে, সেই কবিতার মধ্যে কি থিম আছে, সেম থিম বেস করে অর্ধেক কোশ্চেন আসবে, আর অর্ধেকটা কোশ্চেন আসবে তোমাদের কি আছে, বালাগা, ইলমুল আরুজ এবং মানে ইলমুল বালাগা বায়ান থেকে রেফার করে। ঠিক আছে, তো আজকে তোমাদের কি হচ্ছে, তোমাদের বালাগা মানে ইলমুল বালাগা ওয়াল বায়ান বাদি এটা পড়াচ্ছি। ঠিক আছে, আর এবার আমি আবার নেক্সট ইনশাআল্লাহ পড়াবো তোমাদেরকে। সেটা কি পড়াবো জানো? সেটা পড়াবো যে তোমরা কবিতার কিভাবে, কাকে সিলেবি কাকে বলে, ঠিক আছে, রাইম কাকে বলে, ঠিক আছে, সেনেট কাকে বলে, সনেট কাকে বলে, দিস দ্যাট একদম ইজিলি ভাবে পড়াবো। আজকে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কারো কি? না স্যার, না, একদম সেম এইভাবে তোমাদের ইনশাআল্লাহ পড়াবো আমি। ঠিক আছে, তো যারা ইংরেজিও জানো না কো, মানে এইভাবে যদি পড়ো ইনশাআল্লাহ তোমাদের ইংরেজির প্রতিও রুচি জেগে যাবে। জানো স্যার এত ইজি আছে এগুলো, আমরা তো ইংরেজি ভাবতে সব ভয় পালিয়ে যাই, কারণ আমরা হাতই লাগাই না কো। আর তুমি যদি কোনো বইয়ে পড়তে যাও, ঠিক আছে, অথবা কোথাও ইউটিউব দেখতে যাও, তোমার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। মানে একটা জিনিসকে ঠিক আছে বর্ণনা করতে দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাগাই, এটা আছে ওটা আছে দিস দ্যাট করতে, ওটাকে একদম পুরোটাই হচপচ করে দেয়। তো এখানে করে কি আছে, মেটনমি, ঠিক আছে, মেটনমি। হ্যাঁ, এখানে কিছুটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি আছে পড়ো তো, কে পড়ো?
The pen is mightier than the sword. Where word can change the world adore, the stage awaits the right sign bright, a voice will echo through the nights. The metonymy ইউজ গুলো দিয়েছেন পেন ইজ নট রেফার টু জাস্ট এ পেন, এটাকে রাইটিং অথবা আইডিয়াকে রেফার করছে। সোর্ড মানে হচ্ছে মিলিটারি পাওয়ার অর ভায়োলেন্স কে রেফার করছে স্যার। স্টেজ মানে শুধু একটা স্টেজ নয়, রঙ্গমঞ্চ নয়, এটা একটা থিয়েটার বা পারফরমেন্স কে রেফার করছে। আর লাইটস যেটা ফেম আর অ্যাটেনশন কে রেফার করছে, শুধুমাত্র আলো নয় স্যার। ওকে, তাহলে এখানে বুঝতে পারলা এই পুরো কবিতাটা কি করা হয়েছে, একটা জিনিসকে তুমি কি আছে কিন্তু তার না হোল বর্ণনা করা হয়েছে না পার্ট বর্ণনা করে কিছুই করা হয়নি, কি করেছে অন্য কোনো জিনিস বর্ণনা করা হয়েছে এবং সেটা কি হয়েছে তার সাথে অ্যাসোসিয়েটেড আছে। কারণ কোনো আইডিয়া অথবা কোনো লেখার জন্য তোমার কলম লাগবেই, তো কলমটা কি পার্ট না তার সাথে যুক্ত হয়ে আছে, সে কাজটার জন্য সেটা লাগবে। বলো মিলিটারি, তো মিলিটারি মানে একটা সৈন্য, ঠিক আছে, একটা সৈনিক, তো সৈনিকের বডির পার্ট কি তার তরবারি না, কিন্তু তার সাথে যুক্ত আছে, সে লড়তে গেলে পর তরবারি লাগবে, কিন্তু তার বডির পার্টও নয়, এবার সে পুরোটাও নয়, কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড, তাই না? জি। এবার থিয়েটারের থিয়েটার স্যার সোর্ড মানে মিলিটারি টোটাল পাওয়ারটাকে এখানে রেফার করা হচ্ছে, নট শুধু একটা তরবারি নয়, একদম নয়। তো মিলিটারি হচ্ছে পুরো দল, ঠিক আছে, কিন্তু পুরো দল মানে যারা যুদ্ধ করে, ঠিক আছে, কিন্তু সেখানে করে, ঠিক আছে, না জুস না কুল, শহরটা হচ্ছে তাদের কি হচ্ছে তাদের সাথে যুক্ত। আমি একটা ইজি এক্সাম্পল দিই তোমাদেরকে, ডক্টর যাচ্ছেন, ঠিক আছে, ডক্টরের সাথে কি রয়েছে যে যেটা দিয়ে তোমাদের কি করে শ্বাসকষ্ট চেক করে, কতটা বিট চেক করে, সেটা কি বলে ডক্টর সাহেব? হাসেম স্টেথোস্কোপ বলে স্যার, যেটা হার্টবিট চেক করা হয় স্টেথোস্কোপ তো স্যার। স্টেথোস্কোপের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা যদি বলি, ঠিক আছে, তো ওটা থেকে কি ডক্টরের কোন বডির পার্ট না পুরোটা কিছু কি না তার সাথে অ্যাসোসিয়েটেড? অ্যাসোসিয়েটেড, সেটাকে কি বলা হয় তোমার? মেটনমি। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ চলো এখানে এসো, পড়ো, আর বেশি নাই, খতম হয়ে গেছে, বলো। Chiasmus. Chiasmus is a rhetorical device in which words, grammatical constructions, or concepts are repeated in reverse order in the same or a modified form. It comes from the Greek word chiasmos, meaning crossing or except shift. Essentially, it creates a mirrored or inverted structure often represented as a ABBA pattern, or antimatable example. ওকে, এটা কি বুঝতে পারলা কেউ? স্যার অতটা ক্লিয়ার হলো না স্যার। শোনো, আমি বলি খালেদ হয় সিংহ আর সিংহ হয় খালেদ, তো খালেদটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে? বাক্যের শুরুতে ব্যবহার হয়েছে আর শেষে ব্যবহার হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তো যদি তোমার কি হয় যে একটা শব্দ দিয়ে কোনো সেন্টেন্স শুরু করলা, এবার আবার শেষেও সেম মানে ওয়ার্ডটা তুমি নিয়ে আসছো হুবাহু, ঠিক আছে, অথবা হুবাহু না তুমি নিয়ে আসছো না, কিন্তু তার অর্থে অন্য কোনো শব্দ নিয়ে আসছো, সেটাকে তোমার কি বলা হয়? কায়াসমাস বলা হয়। উদাহরণ চিয়াসমাস না স্যার, এটা চিয়াসমাস হবে না? কায়াসমাসটা চিয়াসমাস কেন পড়বা? একটা ব্রিটিশ আমার জানা নাই ব্রিটিশ প্রনাউন্সিয়েশন কি আছে, ঠিক আছে, হ্যাঁ, তো কিন্তু এটা কায়াসমাস বলে, ঠিক আছে, আমরা বাঙালিরা আমরা এটাই বলি। সিএইচ অনেক জায়গায় ক হয়, অনেক জায়গায় চ হয়, কিন্তু চিয়াসমাসই হবে স্যার। কিভাবে দেখো? আমি দেখি আমি দেখে নিই, ঠিক আছে, দেখেন, দেখলাম তো আমি, তাই। কোথায় দেখলা? ডিকশনারি, গুগল ট্রান্সলেট। দেখছি, দাঁড়াও দেখে নাও, ঠিক আছে, গুগল ট্রান্সলেট দেখে নাও ভালো করলে, ঠিক আছে, মানে দু রকম প্রনাউন্সিয়েশন হচ্ছে, ঠিক আছে, দাও ট্রান্সলেট পেপারে স্যার আমি এটা দেখলাম। দাঁড়াও,
কোথায় পালালো রে বাবা? হ্যাঁ স্যার ওটাই দিচ্ছে চার্লস মেস। এটা কে এ দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? কে এ ওয়াই এ জে এ এম এ এস এ কি দিচ্ছে? কায়েস মাস স্যার এটা, কিন্তু সিএইচ আই এ চিয়াস মাস হবে। পাক্কা? হ্যাঁ স্যার। আপনি প্রোনাউন্সিয়েশনটা একবার শুনে নিন, বাংলায় যা লিখছে কিয়াসমাস বলছে তো, কিয়াসমাস কিয়াসমাস এটা দেওয়াই আছে তো পাগল, দেখো কে আই এ জেড এম ও এস এটা দিচ্ছে তো। স্যার হিন্দিটা দেখেন চিয়াস মাস আছে। এই হিন্দি কেন দেখতে যাবো আমি ফালতুতে? আমি ইংরেজি বাংলা থেকে পড়ছি স্যার। এই যে ইংরেজির উচ্চারণ ইংরেজিতে দেওয়া আছে, হিন্দি কেন দেখতে যাবো আমি? ইংরেজির উচ্চারণ নিচে দেওয়া আছে, দেখো ওটা পড়বে না কিন্তু, এটা সবসময় দেখবা। কি আই আছে দেখতে পাচ্ছ কি? না স্যার পাচ্ছি না দেখতে। এই যে এখানে আচ্ছা আচ্ছা কে আই আছে, কে আই এ জেড এম ই এস আছে। এটা কি আছে? তো ইংরেজির উচ্চারণ ইংরেজিতে দেখবা, কে আই আছে তো কি পড়বা? চ পড়বে না ক পড়বা? স্যার ক পড়বো, বাট ইংলিশ দেখাচ্ছে তো ওটা ট্রান্সলেশনে চিয়াস মাস, তাই ঠিক আছে স্যার। এই যে দেখো হিন্দিতে দেখাচ্ছে কিয়াস মাস, এখানে দেখো অনুবাদ করে অনুবাদটা আমি জীবনে অনুবাদ দেখবা না। হিন্দিতে অনেক কিছু বলে, ভুলভাল বলে, ঠিক আছে? হিন্দিতে তুমি দেখতে যাবা না, তুমি সেম ওয়ার্ডের ঠিক আছে ডিকশনারিতে মিনিং দেখবা একটা। তো কি আছে? কিয়াস মাস আছে। চলো হিন্দিতে চলো, তো এটা বুঝতে পেরেছো? এই উদাহরণ পড়ো, বুঝতে পারবা। উদাহরণ পড়ো, আস, চলো মিনিং উদাহরণ পড়ো পড়ো পড়ো, কি পড়েছো? Ask not what your country can do for you, ask what you can do for your country. দেখো এই যে কান্ট্রি কান্ট্রি এসছে, হ্যাঁ স্যার, এক্স মানে এক্স শেপে বানাবা, মানে ক্রস হবে, এটা দিয়ে শুরু করলে এটা দিয়ে ক্রস, উল্টা পাল্টা। একবার বাক্যের শুরুতে হবে, একবার বাক্যের শুরুতে হবে, একটা বাক্যের শেষে হবে, ঠিক আছে? সেম শব্দ হতে পারে, ঠিক আছে, একদম হুবহু, অথবা সেই অর্থের শব্দ হতে পারে। স্যার প্লেস চেঞ্জ হবে একবার সেন্টেন্সের শুরুতে, মানে সাবজেক্টে। তো এখানে বলে দিয়ে কি দেখো, এই যে দেখো এটা স্ট্রাকচার মনে রাখো। এ এ মা কাকে বোঝায়? যে প্রথম শব্দটা সেম, আর তারপরে মিডিলে কি অন্য কিছু শব্দ থাকবে, ঠিক আছে, ওটা বিবি হবে, ঠিক আছে? আবার তোমার কি হবে, লাস্টে এ আসবে, মানে সেম শব্দ। শুরুতে যে শব্দটা ব্যবহার হয়েছিল শেষে সেম শব্দটা আসবে। এ বি আর বি এ বিবি এ। তোমাদের আমি যখন আমি তোমাদের কি পড়াবো না, ঠিক আছে, প্রসরি যখন পড়াবো তোমাদের, ঠিক আছে, হ্যাঁ, তারপরে সিলেবি, তারপরে মানে রাইমস, এগুলো পড়াবো, তখন তোমরা এগুলো বুঝতে পারবা। এ মানে এ এ বিবি, তারপরে এ বি সি, এগুলা কি জিনিস আছে, ঠিক আছে? এগুলো একটা ছন্দ স্যার, রাইমস তো, রাইমস 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 রাইমস। তোমরা যখন রাইমস যখন আমি ঢুকবো, ঠিক আছে, তখন বুঝাবো তোমাদের। তো এখানে মানে এখান থেকে বুঝতে পারছো যে এ থেকে মানে এ সেম আর এটা সেম, দ্যাট মিন্স কি প্রথমটা এবং শেষেরটা কি হবে, একই শব্দ হবে, কিন্তু শুধুমাত্র কবিতা স্যার প্যাটার্ন, যেগুলো বাংলায় অমিত্যাক্ষর ছন্দ বলে। একদম 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 কারেক্ট কারেক্ট কারেক্ট। তো কবিতা হতে পারে, কবিতা এমনিও হতে পারে, ঠিক আছে? তো যদি এই প্যাটার্নে থাকে, কিন্তু আমি তোমার আরেকটা কি কথা বললাম, যে শুধু সেম শব্দ নাও হতে পারে, ঠিক আছে, যদি সেম অর্থরেও যদি শব্দ হয়, মানে আমি যেমন বললাম না যে জালাসা জালাসা জেনুন এবং কাদা জেনুন, জালাসার মিনিংও একই, কাদার মিনিংও একই, তাই না? উদাহরণ দিয়ে বুঝতে পারবা। এখানে দেখো সেম ওয়ার্ড আছে প্রথমে, ask not what your country can do for you, ask what you can do for your country. এখানে কি আছে? ask what আছে, দুবার দুবার করে দেখো, ask what আছে দুবার দুবার করে, আর আরেকবার কি আছে, কান্ট্রি কান্ট্রি দুবার করে আছে, রিভার্স আছে, মানে উল্টো। তারপরে এখানে আসো, when the going gets tough, হ্যাঁ, তারপর tough gets going, মানে তোমার কি করেছে, যে শব্দটা দিয়ে বাক্য খতম হয়েছে না, আবার সেম শব্দ দিয়ে, ঠিক আছে, যেটা দিয়ে শেষ ওটা দিয়ে শুরু করে প্রথমটা নিয়ে চলে এসছে। ক্লিয়ার হয়েছে তোমার? এক্স এক্স শেপ বানাও না তুমি, মানে যে এ দিয়ে শুরু করেছি, ঠিক আছে, আমি জেড এ খতম করেছি, আবার জেড দিয়ে শুরু করেছি, আবার এ চলে গেছি, মানে এ থেকে জেড গেলাম, আবার জেড থেকে এ,
বুঝেছো আমার? হ্যাঁ স্যার। এক্স শেপ যাকে বলা হয়, এটা পড়ো। ফোকাস। ফোকাস। It's পড়ো। the repetition of grammatical structures or concepts in reverse order, but it doesn't necessarily use the same words. বললাম তোমাকে এর আগে হ্যাঁ স্যার। যে কনসেপ্টটা হতে পারে, ঠিক আছে, যে একটা শব্দ ব্যবহার হয়েছে সেম শব্দ ব্যবহার হতে পারে, কোনো অসুবিধা নাই, অথবা অন্য কোনো শব্দ ব্যবহার হয়েছে কিন্তু দুইটির অর্থ দুইটার ভাব একই দুটো শব্দের, তো সেটাও তোমার কি বলবো? চিয়াসমাস স্যার। হ্যাঁ, চ বলবে না ক বলবা? চ বলবে না ক বলবে? ক বলবো স্যার। চলো এটা পড়ো। She has all my love, my heart belongs to her. হ্যাঁ, এখানে দেখো she has all my love, ঠিক আছে, আর স্টার্ট করেছে কি যে my heart, ঠিক আছে, তো লাভ এবং হার্ট দুটো কি আলাদা? ওতপ্রোতভাবে জড়িত স্যার। একদম। হ্যাঁ, she দেখো she আছে, এখানে হার আছে, তো she এবং হার, ঠিক আছে, একটা কি রয়েছে তোমার সাবজেক্ট রয়েছে আর একটা কি রয়েছে তোমার অবজেক্ট রয়েছে, তাই না? কিন্তু দুটো তো একই জিনিসকে বোঝায় না, অন্য জিনিসকে? একই স্যার। এই যে এখানে লাভ দিয়ে খতম করেছি কিন্তু স্টার্ট করেছি হার্ট দিয়ে, তো লাভ যাকে বলে তাকে হার্ট বলে, কি বলে না? হ্যাঁ স্যার। তাহলে সাবজাংটিং ফর্মে আর একটা অবজাংটিং যে এগুলো থাকে স্যার। একদম একদম। তো একটা কি হয়েছে হুবাহু তোমার শব্দ একই থাকবে, আরেকটা কি আছে না হুবাহু শব্দ থাকবে না, সেম অর্থের অন্য কোনো শব্দ। ওকে, তো দুটো কি তোমার কি বলবো? স্যার অন্য কোনো ফর্মে এলো সে একই হচ্ছে। হ্যাঁ, সিটা পার এসেছে। হ্যাঁ স্যার একদম, কিন্তু কমপক্ষে তোমার কি করতে হবে? অর্থ একই হতে হবে। ওকে, তারপর পড়ো। স্যার ওই প্রেরি কি আছে? পেরিফ্রেসিস। পেরিফ্রেসিস definition. Periphrasis is a rhetorical device that involves using a roundabout or indirect way of speaking or writing. Instead of saying something directly, you use more words to express the same idea. কি বলতে চাইলো? বলো কি বলতে চাইলো? আপনি বলে দিন স্যার। একটা বলতে চাইছে একটা সিম্পল কথা, সে মারা গেল, একটা সিম্পল কথা না, কিন্তু সেম কথাটাকে তুমি কি করছে ফ্রেজের ভাষাতে একদম গুছিয়ে টুছিয়ে বলছে, সে তার লাস্ট শ্বাস নিল, বলো না, অথবা she is no more। আমি সিধা সিধা একটা করে সে মারা গেল। হ্যাঁ, she has died or he has died টা বাদ দিয়ে আমি স্যার একটু আলাদাভাবে সেই জিনিসটাকে, ঠিক আছে, তোমার ফ্রেজাল ভার্ব ব্যবহার করা সেটা অলংকারিত শব্দ অথবা বাক্য ব্যবহার করা, একটাই কথা হচ্ছে। যেমন বললাম হি ডাইড না বলে কি বললাম হি পাসড অ্যাওয়ে, অথবা কি বলি হি ব্রিথ হিজ লাস্ট, হি হ্যাজ নো মোর অর হি হ্যাজ নো মোর, হি হ্যাজ নো মোর, ঠিক আছে। তো একটা সিম্পল যে কথাটা আমরা বলি, সে সিম্পল কথাটা না বলে সেটাকে একটা অলংকারিত ভাবে সে কথাটা বললে পারে, সেটা কি বলবো আমি? পেরিফ্রেসিস। ওকে, সেটা কি? ইট ইজ অ্যাবাউট, পড়ো, substituting a single word or short phrase with a longer more descriptive expression। বলছে একটা কোনো ছোট মানে শব্দ আছে অথবা একটা ছোট ফ্রেজ আছে, সেটাকে লম্বা করে একটু বাড়িয়ে চাড়িয়ে মানে ব্যবহার করা। আমি হি ডাইড বললে পরে দুটো শব্দ তো হয়ে গেল, সেটা না মানে আমি কি করলাম 3-4টা শব্দ নিয়ে এলাম আমি আরো সুন্দর করে বলার জন্য। আমি যেমন কি বললাম, সে দেখতে she is beautiful, ওকে, ওখানে না বলি আমি কি বললাম she is like a moon, হলো কি হলো না বলো? সেটা বাড়ি যেটা বললাম কি বললাম না? হ্যাঁ স্যার। তো সেটাকে তোমার কি বলা হয়? পেরিফ্রেসিস। তারপরে এসো হাইপারবোল, মানে কোন জিনিসকে কি আছে অনেক বাড়িয়ে চাড়িয়ে বর্ণনা করে, এক্সট্রিম এক্সাজারেশন। একটা মোবালাগা আছে, একটা মানে সম্ভাবনার মধ্যে আছে, ঠিক আছে। একটা তুমি এত বাড়িয়ে চাড়িয়ে কথা বলেছো, ঠিক আছে, ওটা মাথায় ঢুকবে না কারো। যেমন কি বলছে, I have told you a million times to clean your room,
100 বার 1 মিলিয়ন বার কেউ কি কোনদিন বলেছে কি? না স্যার, এটা জোর দেওয়ার জন্য, লক্ষ্য জোর দেওয়ার জন্য তোমরা বাড়িয়ে চাড়িয়ে এতটা বাড়িয়ে চাড়িয়ে বলেছো, ঠিক আছে, যতটা জীবনে কেউ বলতেই পারেন না। তো সেটা কি বলবো? হাইপারবোল। হাইপারবোল। অথবা যদি নরমাল যদি বলি যে তোমাকে আমি 10 বারের বেশি বলেছি তোমার, তো এটা নরমাল এক্সাজারেশন। ওকে, কিন্তু তুমি এমন সংখ্যা বর্ণনা করে দিয়ে এমন কিছু বলে দিয়েছো, ঠিক আছে, তুমি বলছো তার বাড়িটা মনে হচ্ছে মানে পাহাড়ের মতন। তো পাহাড়ের মতন জীবন হতে পারে কি? কিন্তু যদি বলো তো তার বাড়িটা জাহাজের মতো, তো সম্ভাবনা আছে যে 5 তলা 6 তলা হতে পারে। ঠিক আছে, তাহলে হাইপারবোল কাকে বলবো? যখন তুমি একদম অনেক বেশি করে লম্বা চওড়া করে বাড়িয়ে টাড়িয়ে বলেছো। ওকে, চলো, বেশি না, খতম হয়ে গেল। এটা পড়ো। ইমাজারি স্যার। হ্যাঁ, ইমাজারি স্যার। ইউজিং সেন্সরি ডিটেইলস টু ক্রিয়েট ভিভিড পিকচার্স। মানে কোন জিনিসের কি করে তোমার দৃশ্য, মানে একটা ছোট জিনিস আছে, ঠিক আছে, সেটাকে তুমি বাড়িয়ে চাড়িয়ে একদম সেটাকে এমন ভাবে তুমি ওখানে বর্ণনা করলা, মনে হচ্ছে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। কি করছো? চিত্রকল্প, একদম চিত্রাঙ্কন করা। কোন ঘটনাকে তুমি এমন ভাবে বর্ণনা করছো মনে হচ্ছে চোখে দেখতে পাচ্ছ। ওকে, ওখানে চলে যাও। হ্যাঁ, তো বলো, উদাহরণ পড়ো। The golden sun dipped below the horizon, painting the sky is shaded of crimson and violets. মিনিংটা করো, বুঝতে পারবে। আচ্ছা, বাংলা মিনিংটা পড়বো স্যার? বাংলা পড়ো। সোনালী সূর্য দিগন্তের নিচে ডুবে গেল, আকাশে গাঢ় লাল এবং বেগুনি রঙের, স্যার ওটা ছায়া লেখা আছে, ছায়া রাঙিয়ে দিল। আর অর্থ সূর্যাস্ত বর্ণনা করতে চাক্ষুষ চিত্রকল্প ব্যবহার করে। বুঝতে পেরেছো? মানে একটা কোন জিনিসকে বর্ণনা করতে দিয়ে পুরো একটা ঘটনার মতো কথাটাকে বর্ণনা করে দেওয়া। তো যখনই তোমার একটা কোনো ছোট্ট জিনিসকে বর্ণনা করতে গিয়ে, ঠিক আছে, মানে যে কোনো জিনিসের একদম বিস্তারিত ভাবে বর্ণনা করে দেওয়া, মানে মনে হচ্ছে তোমার চোখের সামনে সেই জিনিসটা ফুটে তুলেছে, একদম উঠেছে, একদম মানে মনে হচ্ছে তুমি নিজের চোখে দেখছো সেটাকে। মানে এটা সাধারণত কোথায় হয় জানো? নোবেল পড়েছো? উপন্যাস। একটা ছোট্ট ঘন্টা, ঠিক আছে, তোমার বাড়ির সামনে যে একটা নদী আছে, তালাব আছে, সেটাকে এমন করে বর্ণনা করে মনে হচ্ছে তোমার চোখের সামনে ফুটে উঠেছে, একদম মনে হচ্ছে তুমি চোখে দেখছো একটা জিনিসকে। ওকে, হ্যাঁ স্যার, চলো, এটা বোধহয় লাস্ট আছে। হ্যাঁ, ইমাজিন হয়ে গেল, এটা বোধহয় লাস্ট স্লাইড। চলো, আরেকটা হবে, বেশি নাই, চলো পড়ো। অক্সিমরন, কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস প্লেসড টুগেদার। মানে এর মধ্যে যদি দেখতে পাও, ঠিক আছে, দুটো এমন শব্দ ব্যবহার করেছে, দুটো এক অপরের কন্ট্রাডিক্টরি, মানে উল্টো, একদম একসাথে মিল নাই, বিরোধ। ঠিক আছে, তো সেটা তোমাকে কি বলা হয়? তোমার অক্সিমরন। মিনিং পড়ো। মিনিং স্যার, সাইলেন্স কান্ট বি ডিফাইন্ড, এটা ডিফাইনিং, হ্যাঁ স্যার, ডিফাইনিং সাইলেন্স ফিল্ড দ্য এমটি রুম। হ্যাঁ স্যার, বাংলা হচ্ছে শূন্য ঘরে বধির করা নীরবতা ভরে গেল। হ্যাঁ, তো দুইটি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আছে কি নাই দেখো। এক স্যার এমটি রুম, আর একটা স্যার হচ্ছে বধির। দুইটা কন্ট্রাডিক্টরি আছে কি নাই বলো। হ্যাঁ স্যার, দুটো বিরোধী, মানে আলাদা আলাদা। একটা বধির হওয়া, ঠিক আছে, আর একটা কি রয়েছে? সাইলেন্স। ঠিক আছে, তো দুটি কি একই জিনিস? না স্যার, বিপরীত, যেমন জীবন মরণ, একদম বিপরীত শব্দ থাকবে। মানে বধির যে আছে, যে শুনতে পাচ্ছে না, ঠিক আছে, তার জন্য কি ওখানে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না সেটা কোনো যায় আসে কি? না স্যার। হ্যাঁ, তাহলে সেটা কি তোমরা কি বলবা? অক্সিমরন। ওকে, তারপরে আসো সিম্বলিজম। ইউজিং অ্যান অবজেক্ট অর অ্যাকশন টু রিপ্রেজেন্ট আ ডিপার মিনিং। ওকে, প্রতীক বলো, যাকে বলে যে কোনো সিম্বল বলো না যে কিছু জিনিস দেখিয়ে, ঠিক আছে, কিছু মুরাদ নেওয়া। এই মিনিং করো, বুঝতে পারবা। এর এক্সাম্পল পড়ো, বুঝে যাবা।
হ্যাঁ এক্সাম্পল স্যার দেওয়া আছে, আ হোয়াইট ডোভ সোল্ড অ্যাক্রস দ্য স্কাই, একটি সাদা ঘুঘু আকাশ জুড়ে উড়ে গেল। তো সাদা ঘুঘু কার প্রতীক? শান্তির প্রতীক স্যার। শান্তি করতে। সাদা পতাকা দেখাচ্ছে, সাদা পতাকা কার মানে প্রতীক? শান্তির স্যার। ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে, কালো কালো ঝান্ডা, এর মানে কি আছে? কালো মানে হচ্ছে আমরা কি করি ঠিক আছে, যে বাবরি মসজিদ শাহাদাতের দিন আমরা অনেকজন কি করি, যে কালা পতাকা মানে ই করে বের হয়, তাই না? হ্যাঁ স্যার, শোক পালনের জন্য। তো সিম্বলিক শব্দ ব্যবহার করা, সিম্বলিক শব্দ ব্যবহার করে কোন জিনিসকে সেটাকে মুরাদ নেওয়াকে কি বলা হয় তোমার? সিম্বলিজম। ওকে, তারপরে আইরনি, a contrast between expectation and reality। একদম, মিনিং কি হচ্ছে স্যার? প্রত্যাশার বাস্তবতার মধ্যে বৈপরীত্য। এক্সাম্পল, দ্য ফায়ার স্টেশন বার্ন ডাউন লাস্ট নাইট, গত রাতে ফায়ার স্টেশনটি পুড়ে গেল। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো? ফায়ার স্টেশন যেখানে আগুনই থাকে, মানে যেটা যার কাজ হলো তোমার কি হচ্ছে আগুন নিভানো, কিন্তু সেটাই পুড়ে গেল, সেটাই আগুনে পুড়ে গেল। হ্যাঁ তো কন্ট্রাস্ট হচ্ছে কি হয় না? হ্যাঁ স্যার, মানে যেটা যে কাজের জন্য তুমি বলছো ঠিক আছে, যে অ্যাম্বুলেন্সের কাজ কি আছে? অ্যাম্বুলেন্স একজনকে অ্যাক্সিডেন্ট করে দিল, তুমি রাস্তা দিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের কাজ কি আছে? লোককে মানে জান দেওয়ার মানে বাঁচাবার জন্য হসপিটাল নিয়ে যাবা, কিন্তু লাস্টে দেখবে এত জোরসে গাড়ি নিয়ে এসে একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করে দিল। এটা কি হলো? আইরনি, তাই না? হ্যাঁ স্যার। তারপরে এসো রিপিটেশন, রিপিটিং ওয়ার্ডস অর ফ্রেজেস ফর effect। এটা ইজি একদম, রিপিটেশন। আই উইল রাইজ, আই উইল রাইজ अगेन, এটা দেখতে পাচ্ছ রিপিটেশন করা হয়েছে। তারপরে এর লাস্ট আছে হ্যাঁ, ইনজাম্পমেন্ট, when a sentence continues on to the next line without pause। কবিতার লাইনে দেখবা যে অন্য লাইনে চলে গেছে, কিন্তু ওখানে করে তুমি পজ মানে দম ছাড়তে পাবা না, স্টপ নিতে পাবা না। তাহলে সেটা কি বলবো? ইনজাম্পমেন্ট। মিনিং পড়ো, দ্য রিভার, দ্য ওয়ার্ড পড়ো, দ্য রিভার ফ্লোজ এন্ড নেভার স্টপস। পড়তে পারবা তুমি? পজ কেন নিলা? পজ নিলে তো তুমি বসবে না। ঠিক আছে, দ্য রিভার পজ এই জন্য নিতে পারবে না যে এটার সাথে এটা যদি মিলিয়ে না পড়ো তো বাক্যর মিনিংই বসবে না। কিন্তু আমি ওখানে করে আমি অন্য লাইনে এই জন্য করেছি, আমাকে রাইম বসাতে হবে রাইমিং এর জন্য। ওকে, যদি একটি রাইমিং এর ক্ষেত্রে ঠিক আছে একটা শব্দকে ঠিক আছে একটা শব্দের পার্টকে অন্য শব্দে মানে অন্য লাইনে নিয়ে চলে গেছে শুধুমাত্র রাইমিং এর ক্ষেত্রে, এবং সেটাকে যদি প্রথম লাইনে যদি পজ না নিতে পারি, মানে কমা থাকতো কত ফুল স্টপ নাই, তাহলে তাকে তোমাকে কি বলবো? তোমাকে সেটাকে ইনজাম্পমেন্ট। ওকে, তো এতটাই পড়ার পরে এবার আমি শুরুতে ঢুকছি। চলো, এটা করছি না, আমি এটা করছি। এখানে দেখো, was it for this the day grew tall is an example of, বলো মেটাফর পড়ো। মেটাফর, মেটনমি, চিয়াসমাস, অ্যালিটারেশন। কোনটা হবে? was it for this the day grew tall? মেটাফর হবে স্যার। কিভাবে? the day grew chiasmus, বলো মিনিংটা ক্লিয়ার আছে। মেটাফর কিভাবে হবে? বলো বলো বলো, তোমরা পড়লে তো সবকিছু। বলো মেটাফরে কি হয়? স্যার এটা সাদৃশ্য বোঝাচ্ছে, সাধারণত সাদৃশ্য মানে করা হবে, কিন্তু মিডিলে কিছু অ্যাজ অথবা লাইক থাকবে না, নেই, এই কারণে এটা মেটাফর। হ্যাঁ, তো এখানে ডে, দি ডে, ডে কে কি করা হয়েছে? এমন জিনিসের সাথে তুলনা করা হয়েছে যেটা কি হচ্ছে
হ্যাঁ লম্বা হয়ে বড় হয়, কিন্তু লাইক অ্যাস আছে কি? নেই স্যার। তাহলে এটা কি হবে? মেটাফোর। মেটাফোর হয়ে যাবে। তারপর দ্বিতীয় পড়ো। পড়ো। What made Petrus some beans toil? I think স্যার ওটা TOIL আছে না TOLL? TOIL. Toil. It's an example of the synodeke, আর একটা হচ্ছে পেরিফ্রেসিস আর পার্সনিফিকেশন, সিমিলে। কি হবে বলো? সিমিলি। কিভাবে সিমিলি আর কি? স্যার এটা মানে উপমা দিচ্ছেন। আরে আমি যখন সিমিলি যখন বললাম, তো সিমিলি তোমার কি থাকবে? অ্যাস অথবা লাইক আছে কি? নেই স্যার, এখানে নেই অ্যাজ লাইক। তাহলে কি হবে? বলো। চেষ্টা করলে পেরে যাবে, করো। আর কি কি হতে পারে বলো? তারপরে যেটা যেটা পার্সনিফিকেশন কাকে বলে? স্যার ওই ব্যক্তি সত্তা আরোপ করা, একটা মানুষের গুণকে অমানুষে দিয়ে দেওয়া আপনি বলেছিলেন স্যার। এখানে কি আছে? ও পেরি। এটির মধ্যে কোনটা কোনটা হতে পারে? তুমি মিলাও না, পরিভাষাতে পড়লে তো এখনই সব। মানে এটা পরিশ্রম করা বোঝাচ্ছে। মানে অবস্তু, মানে অমানুষ অবস্তুকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটা পেরি। বলো। টয়েলিং মিনিং কি? টয়েল মানে কি? টয়েল মানে কি? টয়েল মিনিং কি বলো? TOIL। ওয়ার্কিং হার্ড। TOIL টয়েল মানে ওয়ার্কিং হার্ড, পরিশ্রম করা। পরিশ্রম করা। তো পরিশ্রম করা এটা কার বৈশিষ্ট্য? মানুষের। আর এখানে করে কার সাথে যুক্ত রয়েছে? সানবিমস। সানবিমটা তোমাকে মানুষ না মানুষ জাতি ছাড়া? মানুষ জাতি ছাড়া। তাহলে কি অ্যান্সার হবে? পার্সনিফিকেশন। এই যে তোমাকে পড়ালাম তো, কি কি আছে তুমি বলো তো? ঠিক আছে, এই যে দেখো সিমিলিতে কি থাকবে, দেখো সিমিলি হবে কি? যাও। না না হবে না। না স্যার, সিমিলি হবে না, কারণ যে এখানে লাইক আর অ্যাজ নেই, এই কারণে হবে না। লাইক অ্যাজ আছে কি? না নেই স্যার, নেই। নাই। তারপর অপশন কি আছে? দ্বিতীয় অপশন কি ছিল বলো? আই থিংক পার্সনিফিকেশন একটা অপশন আছে স্যার। প্রথমে কি ছিল? একটা আছে মানে আরেকটা কি আছে? আরেকটা অপশন কি ছিল? সিনট্যাক্স ছিল, পার্সনিফিকেশন ছিল। হ্যাঁ, সিনট্যাক্স কাকে বলে? সিনট্যাক্স কাকে বললাম? সেন্ডেক্স বললেন স্যার ওই দেখো সেন্ডেক্স মানে হলো যে অংশ বুঝে অংশ মনে করে মানে পুরোটা নিবে অথবা পুরোটা বলে অংশ নিবে। তো সেন্ডেক্স হবে কি? না না না, সিনেক ডাকি, সিনেক ডাক সেন্ডেক বলছে, সিনেক ডাকি আছে ওটা। হ্যাঁ, ওটাও নাই। তারপর কি আছে বলো? তারপর কি আছে? এটাও নাই। তারপরে কি আছে আরেকটা বলো? তো হয়ে গেল স্যার, পার্সনিফিকেশন আছে, ও পেরিফ্রেসিস আছে স্যার। হ্যাঁ, পেরিফ্রেসিস কাকে বলে? এই যে দেখো, আর পড়তে তোমার সময় লাগবে জানছি, ঠিক আছে, বারবার পড়লে পরে তোমার মনে হয়ে যাবে। এই দেখো কাকে বলে?
বলো। অলংকার কোন আপনি জিনিসকে বলেন সাজিয়ে বাড়িয়ে গুছিয়ে বলা আর কি, ছোটটাকে বড় করে বলা, মানে ছোট্ট যেটা একটা কথাকে, ঠিক আছে, সে মরে গেল, সেটাকে একটা ফ্রেজ মানে বাড়িয়ে, মানে অনেক অনেক কিছু শব্দ নিয়ে এসে ওকে বাড়িয়ে বলা। এখানে আছে কিছু কি? না মানে সেরকম কিছু তিলকে নেই। তাল করা। হ্যাঁ, তিলকে তাল করা, একদম বলে বাড়িয়ে করা। ঠিক আছে, মানে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে ভালো করে যেন শুনতে লাগে যে সে সে মারা গেল আর সে নিজের শেষ নিঃশ্বাস নিলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা শুনতে ভালো লাগছে না? তো সেটাকে বলা হয়। তো সেটাও নাই। তাহলে আমার লাস্টে কি বাঁচলো? পার্সনিফিকেশন। ঠিক আছে, পার্সনিফিকেশন। টয়েল, টয়েলটা ভার্ব। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি আছে? সানবিমস, এটা হচ্ছে মানুষ জাতি ছাড়া, সেটা কি যে হার্ড ওয়ার্ক করছে, তাহলে এটা এক্সাম্পল কার হলো? পার্সনিফিকেশন। ঠিক আছে, তারপরে এসো, দ্য জেনারেল টোন অফ পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ। এবার তুমি এখানে আসো। এটা হবে স্যার, হবে স্যাড এন্ড ট্র্যাজিক। আমি বলছি এবারকার, এই যে পুরোটা মিনিংটা দেখে নাও একবার, কেউ দেখছো? মিনিংটা পড়ো, আমি কিছুটা মিনিংটা লিখে দিয়েছি, ওর কি কি আছে। মিনিংটা পড়বো স্যার, ওয়ার্ড মিনিং গুলো? হ্যাঁ পড়ো। ফিউটিলিটি, নিরর্থকতা, বৃথা প্রয়াস। জেন্টলি, কোমলভাবে বা মৃদুভাবে। অ্যাওয়েক, জাগিয়ে তুলেছিল। হুইসপারিং, ফিসফিসানি বা মৃদু শব্দে বলা। রৌজ, জাগানো বা জাগ্রত করা। কাইন্ড মানে সদয়, দয়ালু। ওয়েক্স, জাগিয়ে তোলা। ক্লেজ, মৃত্তিকা বা মাটি। ডিয়ার, অ্যাচিভড, কষ্টসাধ্য, অর্জিত। ফুল নার্ভড, পূর্ণ স্নায়বিক শক্তি সম্পন্ন। ফেটুয়াস, নির্বোধ বা মূর্খতাপূর্ণ। টয়েল, পরিশ্রম করা। আর্থ, স্লিপ, পৃথিবীর নিদ্রা। ওকে, এবার এটার মিনিং করো। কি বুঝতে চাই পড়ো, পড়ে করে মিনিং করো। মুভ ইনটু দ্য সান, মুভ হিম ইনটু দ্য সান, মানে তাকে সূর্যের দিকে নিয়ে যাওয়া। জেন্টলি, ইটস টাচ অ্যাওয়েক হিম ওয়ান্স, আলতো ভাবে ইটস টাচ করো আর তাকে জাগিয়ে তোলো। না স্যার, এখানে ইটস টাচ ওটা সূর্যের কথা যে পড়ে করতে দাও না, কি যতটা বুঝছো ঠিক আছে, আমি তো বলছি বুঝালে মতলব আছে, কি বুঝতে চাইছে পুরোটা পড়ো না। জেন্টলি ইটস টাচ, তারপরে টাচ, জেন্টলি ইটস টাচ মানে এটা ছোঁয়া। অ্যাওয়েক, জাগিয়ে তুলেছিল। হিম ওয়ান্স, একবারে, এরকম কিছু স্যার মিনিং। তাকে, চলো চলো। হ্যাঁ, অ্যাট হোম, বাড়িতে। হুইসপারিং অফ ফিল্ডস আনসোন, হুইসপারিং মানে ওই ফিসফিসানি শব্দ যেটা হলো স্যার। অফ ফিল্ডস আনসোন, আনসোনের মিনিংটা কি হয় স্যার? কি বললাম, কি পড়লে? আচ্ছা মনে নেই স্যার। এই যে এখানে দেখো, বলো। সোন মানে কি? এই যে এখানে করে লেখা আছে, ঠিক আছে, তার ঘরে। এই যে স্যার ওটা অমুখিত আছে স্যার। বড় করছি। ক্ষেত্রে ফিস ফিস করতো সূর্য। ঠিক আছে, তারপরে চলো, তারপরে অলওয়েজ ইট অ্যাওয়েক হিম, অলওয়েজ মানে সবসময় এটা তাকে জাগিয়ে তুলতো। ইভেন ইন ফ্রান্স, মানে আই থিঙ্ক এটা কোন জায়গার নাম স্যার। হ্যাঁ, ফ্রান্স মানে জায়গা, ক্যাপিটাল আছে। তারপরে ইভেন এমনকি ফ্রান্সেও। আনটিল দিস মর্নিং এন্ড দিস স্নো, আনটিল মানে এই আনটিল সকালে, এন্ড দিস স্নো এবং এই বরফের মধ্যেও। ইফ এনিথিং মাইট রোজ হিম নাও, রোজের মানেটা স্যার দেখলাম আমি ভুলে গেছি। রাইজ থেকে রোজ, জাগানো। রাইজ, RISE, রাইজ থেকে স্যার। হ্যাঁ, রোজ জাগানো। ঠিক আছে স্যার। ইফ এনিথিং মাইট রোজ হিম নাও, যদি সবকিছু তাকে এখন জাগায়। দ্য কাইন্ড ওল্ড সান উইল নো, দ্য কাইন্ড ওল্ড সান মানে স্যার এটা দয়ালু বৃদ্ধ সূর্য। পুরাতন সূর্য, ঠিক আছে, উইল নো, পুরানো, উইল নো জানবে। থিঙ্ক হাউ ইটস ওয়েকস দ্য সিডস, থিঙ্ক মানে চিন্তা করো স্যার, এরকম কিছু। হাউ, হ্যাঁ থিঙ্ক মানে চিন্তা করো, এটা কিভাবে বীজকে, ঠিক আছে, বীজদেরকে জাগায় স্যার। হ্যাঁ জাগায়, ঠিক আছে, তারপরে ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার, ওক মানে স্যার এটা জেগে ওঠা। জেগে ওঠা।
ওয়ান্স মানে একদা বা একবারে, দ্য ক্লেজ মানে কাদা স্যার, অফ এ কোল্ড স্টার, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা স্টার, ঠান্ডা ঠান্ডা স্যার, তারা মানে স্টার মানে তোমরা এই নক্ষত্র জানছোই, ঠিক আছে চলো। আর লিম্বস সো দে আর অ্যাচিভড, যেটা খুব কষ্ট করে ঠিক আছে অ্যাচিভ করা হয়েছে। তারপরে আর সাইডস ফুল নার্ভড, এটা স্যার পূর্ণ স্নায়বিক, স্নায়বিক করে, স্টিল ওয়ার্ম এখনো সেটা গরম রয়েছে, এখনো সেটা উষ্ণ বা গরম আছে। টু হার্ড অর স্টির মানে এটা কি খুবই শক্ত, অর স্টির মানে স্যার কি স্যার এটা? তারপর করো না, যতটা পারছো করো, তারপর দেখছি করো। স্টিরের মানে আমি জানি না স্যার। হ্যাঁ তো এটা করো, পুরোটা বলছি লাস্টে পর্যন্ত। ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রিউ টল, এটা কি ইট ফর দিস দ্য ক্লে এই কাদার জন্য গ্রিউ টল মানে বেড়ে উঠেছিল লম্বা হয়ে, or what made fetuous sunbeams toil, যেটা এই লাইনটা ধরে কোশ্চেনটা ছিল স্যার। হোয়াট মেড যেটা বানিয়েছিল ফিউচার সানবিমস, এটা সূর্যের কিরণটাকে, টয়েল মানে পরিশ্রমী করেছিল। তারপরে চলো, যেটা বানিয়েছিল টু ব্রেক আর্থ স্লিপ এট অল, এটা কি ভেঙেছিল পৃথিবীর ঘুমটাকে সব সময়ের জন্য, এরকম কিছু একটা মিনিং করলাম স্যার। এবার আমি স্ক্রল করুন। তো এবার কি বুঝতে পারলা? তুমি তো পড়লা, কিছু জানো না, ধরো এবার কি কতটা মানে তোর মাইন্ডে মানে কি কনসেপ্ট এলো, মানে কি জিনিসটা হতে পারে এখানে বর্ণনা করা হচ্ছে? স্যার কিছু তো মাইন্ডে এলো তোমার? স্যার পুরোটাই হচ্ছে পার্সনিফিকেশন হয়েছে, মানে সূর্যের আলো বা সূর্যকে নিয়ে আমরা একটা ব্যক্তি সত্তা আরোপ করেছি স্যার, দিয়ে একটা কবিতা লিখেছি, মানে যেই লিখেছে এইভাবে সাজানো হয়েছে তাকে। মানে তুমি তোমার মাইন্ডে কি এলো? ঠিক আছে, কি জিনিস এখানে, কি কি জিনিসের কথা বলা হয়েছে? সূর্য বলা হয়েছে, আর কার জিনিস বলা হয়েছে? তারপরে সিডস বলা হয়েছে, আর সিডস কোথায় হয়? জমিনে, ক্লে জমিতে হয় স্যার, ফিল্ডে হয়, ঠিক আছে। তারপরে জাগাচ্ছে মানুষকে, মুখ করেছে, তুমি এই জিনিসগুলো তো ঘুরে ফিরে। হ্যাঁ স্যার, কমপক্ষে এতটা জিনিস তো মানে সবারই মাইন্ডে চলে এসছে যে এখানে কার সূর্যের কথা বলা হয়েছে, এখানে জমিনের কথা বলা হয়েছে, আর জমিন আর কিছু বীজের কথা বলা হয়েছে, ফ্রান্স একটা জায়গার কথা বলেছে, আর এমন একটি জায়গার কথা বলেছে যেখানে ঠান্ডা থাকবে, ঠিক আছে, আর খুব কষ্ট করে এগুলো মানে মানে সেগুলো হয়। এই কথাগুলো মোটামুটি বুঝতে পারছো? কি বলতে চেয়েছে এটা বুঝতে পারছো না, কিন্তু এটা তো বুঝতে পারছো সূর্যের বর্ণনা আছে, জমিনের বর্ণনা আছে, কেউ কেউ জাগাচ্ছে, এটা বুঝতে পারলা, ঠিক আছে। তারপরে ওখানে কোল্ড মানে ঠান্ডা আছে, বরফ আছে, এগুলো তো বুঝতে পারলা। হ্যাঁ স্যার, ওয়ার্ড মিনিং গুলো মোটামুটি বুঝে গেছি স্যার। মানে তোমরা কিছুই জানো না ইংরেজি, আমি বুঝতে পারলাম। আমি একটা কথা বলছি, কিন্তু এটা পড়ার পরে এতটা তো মাইন্ড এলো কেন, সূর্যের বর্ণনা এলো, জমিনের বর্ণনা এলো, ঠান্ডার বর্ণনা এলো, কষ্টের বর্ণনা এলো, তাই না? কোন জিনিস বড় হচ্ছে, তাই না? এটি এলো কি এলো না বলো? হ্যাঁ স্যার এসেছে। ওকে, এবার এখান থেকে মিনিং করো। The meaning of the line oak once the clays of a cold star is broke the cold star into pieces, okay, brought life into the cold planet now called earth, made the clays of the planet, made a cold star warm. এটা প্রথমটা মিনিং করো, যে ঠান্ডা তারাকে টুকরো টুকরো করে দেওয়া, এটা হতে পারে কি? ঠান্ডা মানে তোমার মানে তারাকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া, এটা কি কোথাও পড়লে এই ধরনের কোনো কথা উপরে দেওয়া আছে? না স্যার, এরকম তো কিছু নেই। তবে বীজকে নাই তো শোনো, এটা বীজের কথা তো বলেনি, কোল্ড স্টারের কথাই বলছে, কোল্ড স্টারের কথা এখানে আছে, ঠিক আছে। দ্য ক্লাস অফ কোল্ড স্টার, তো ভাঙার কথা তো ওকের কথা, জাগিয়ে তুলের কথা বলা হয়েছে, ভাঙার কথা বলেছে কি? না স্যার। তাহলে প্রথমটা হবে না। তারপরে এসব নিচে মেড এ কোল্ড স্টার ওয়ার্ম, এখানে কিছু জাগিয়ে তোলার কথা বলেছে না গরম করার কথা বলেছে? ওয়ার্ম শব্দটা পড়েছে স্যার এখানে। এই যে এটা মেড এ কোল্ড স্টার ওয়ার্ম, এখানে এই লাইনে বলছি ওক ওয়ান্স দ্য ক্লাস অফ এ কোল্ড স্টার, এখানে কি আছে? ওক এসছে, মানে জাগিয়ে তোলা। জাগিয়ে তোলার মানে হচ্ছে কি গরম করা কি? না স্যার, এটা হবে না। তারপরে মেড দি ক্লাস অফ দি প্ল্যানেট, প্ল্যানেটের, ঠিক আছে, মেড দি ক্লাস অফ একটি প্ল্যানেটের কি করা, ঠিক আছে, কাদা টাদা করা, এটা বলা হয়েছে কি? কাদা বানানো বলা হয়েছে কি? বানাচ্ছে না জাগাচ্ছে? জাগাচ্ছে স্যার। ওকে, তারপর কি আছে? ব্রড লাইফ ইনটু দি কোল্ড নাও কল, তো ওক মানে জাগানো, আর জাগানো কি আছে? বড় হওয়া,
স্যার সূর্যের কিরণটা ওই বীজ যে তৈরি হয়েছে ওটাই বলতে চাইছে যে ব্রড লাইফ ইনটু দ্য কোল্ড প্ল্যানেট নাও কল্ড আর্থ। একদম। তো সে বীজটাকে কি করা, জমিনের মধ্যে নিয়ে আসা। তো এই যে দেখো, এই যে তিনটা তো কোনো মতে হতে পারে না, তো লাস্ট আমাদের অপশন কোনটা বাঁচলো? হ্যাঁ, ব্রড লাইফ ইনটু দি কোল্ড প্ল্যানেট। কি বললো যে সূর্যের পড়ছে সিডের উপরে বীজ, আর বীজটাকে কি করছে, বের করছে। পড়লে না তুমি? হ্যাঁ স্যার। তাহলে কোনটা আসবে? ব্রড লাইফ ইনটু দি কোল্ড প্ল্যানেট নাও কল, মানে জীবনের মধ্যে, ঠিক আছে, জমিনে কি করা, তোমার একটি লাইফকে নিয়ে আসা। কোল্ড প্ল্যানেট কাকে বলা হয়? আর্থকে, ঠান্ডা। আর হট কাকে বলা হয়? সূর্যকে। সূর্যকে। ওকে, তাহলে কোন অ্যানসার হলো? বি স্যার। ওকে, তারপরে চলো। ইফ এনিথিং ইজ ক্যাপাবল অফ অ্যাওয়েকেনিং হিম ইট ইজ, ঠিক আছে, যে কোন জিনিস যদি ক্যাপাবল হয়, ঠিক আছে, যে একটা বীজকে, ঠিক আছে, একটা বীজকে জাগিয়ে তোলা, তো কে হতে পারে? যে অপশন সি হবে। এটা কি আছে? দ্য ওয়ার্মথ অফ দ্য সান। তো দ্য ডে লাইট, রাতের আলো, দিনের আলো, আলোক পারবে কি না? দ্য সান অ্যালোন নোজ, মানে এই কথাটা, ঠিক আছে, সূর্যই বলতে পারবে। অথবা দ্য মর্নিং, শোনো সকালের, মানে সকালের কি বলছে ওটা, শোনো বরফ, সকালের বরফ তো জীবনে বের করে আরো ঢেকে দিবে। তাহলে কি হবে? দ্য ওয়ার্ম অফ দি সান, সূর্যের গর্ম। তো সূর্যের গর্মের কথা বলে বলা হয়েছে, পড়লে না? আচ্ছা স্যার, তাহলে অ্যানসার কি হবে? দ্য ওয়ার্মথ অফ দি সান, এটা অ্যানসার হয়ে যাবে। তারপরে the poet argues to move him into the sun because it is warm, আর মানে to move him to the sun, তাকে সূর্যতে যেতে বলছে, কিসের জন্য? because it is warm, it is warm, কারণ যেটা গরম। অথবা it is daytime, কারণ হচ্ছে এটা কি, এটা উষ্ণ স্যার। ডেটাইম হয়ে গেল। it will ease his pain, এটি তার কষ্টকে কম করবে। তারপর বলছে it woke him on once earlier, যদি আমি যদি এখানে বসে আছি ঘরের ভিতরে, একটা কথা বলছি, ঠিক আছে, তো এবারকার সূর্য পড়ছে, কিন্তু যদি আমি বীজটাকে আমি যদি কি করি, যে আমি কোথায় নিয়ে চলে যাই, তোমার সূর্যের একটু কাছে নিয়ে চলে যায়, তো সেটা কি হবে? যে it woke him once earlier, সেটাকে কি হয়েছে, আরো আগে সেটাকে কি করে দিবে, জাগিয়ে দিবে। কোনটা হতে পারে স্যার? তাহলে বিটা কারেক্ট হবে। বিটা কারেক্ট। it woke him once earlier, ওকে। তারপর একটা কি আছে, the sun always woke him in France, একটা শব্দ তো আছে ফ্রান্স। তো দেখো কতটা ইজিলি, ঠিক আছে, একটু যদি তোমরা ধ্যান দিয়ে যদি কবিতার লাইন করে যদি একটু পড়াশোনা করো, ঠিক আছে, দেখো মিনিং জানো অথবা না জানো, কিছুটা যদি ওয়ার্ড মিনিং ও জানো, তো ইজিলি সেটা করে নিতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কিছুটা মাথায় ঢুকলো?